আসসালামু আলাইকুম সবাইকে ইবিডি হার্বালের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ে পরিবেশ রসায়নে স্বাগতম। তোমরা সবাই এতদিন ধরে খেয়াল করছো যে আমাদের সব অধ্যায়ের এমসিকিউ এর এক একটা করে প্লেলিস্ট এগোচ্ছে। সেই রেসপেক্টে আমাদের এখন সেকেন্ড পেপার শুরু হওয়ার কথা এবং তোমরা ঠিক সময় ভিডিওগুলো পাচ্ছ আশা করি। তো আমাদের কাজ খুব সিম্পল, তোমরা দেখছো ভালো করেই যে আমরা প্রত্যেকটা অধ্যায় বেসিসে এমসিকিউ গুলো সলভ করছি এবং ওই এমসিকিউ গুলোর যেগুলো তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। একবার যদি ভিডিওটা তোমরা ফুল কমপ্লিট করো, আশা করি এমসিকিউ রিলেটেড কোনো সমস্যা তোমরা ফেস করবে না। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, এরপরে যারা দেখবা তাদের উদ্দেশ্য বলি সবার জন্য কাজে লাগবে, কারণ বইয়ের লাস্টের এমসিকিউ আমি হাজারিন স্যারের বই এখানে রেফারেন্স হিসেবে নিয়েছি। বইয়ের লাস্টের এমসিকিউ গুলো সলভ করলে আসলে না মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সবকিছুই খুব ক্লিয়ারলি হয়ে যায়। তো এইটা নিয়ে আর বেশি আমি কথা বাড়াবো না, তোমরা অনেক শুনেছো ইন্ট্রো। আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ গালি, ইবিডির কেমিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তোমাদের পরিবেশ রসায়ন অধ্যায় দিয়ে আমার কেমিস্ট্রির ক্লাসটা শুরু করছি। সামনে তোমরা অর্গানিকও পাবা, পরিমাণগত পাবা, তড়িৎ রসায়নও পাবা। এর ভেতরে একটা কথা বলে দিই, অনেক প্রশ্নই থাকে যেটা তোমাদের শর্ট সিলেবাসের আওতাভুক্ত নয়, আমি এটা ক্লাসেই বলে দিব, তুমি ওগুলো দেখে নিবা। আর যারা পরবর্তী ব্যাচগুলো দেখবা তাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস নাই, আর সবই আছে, বাট 25-এর জন্য কিন্তু শর্ট সিলেবাস অবশ্যই একটু মার্ক করে রাখবা, দেখে রাখা ভালো ভাই। সবকিছু এক দুটো প্রশ্ন মাঝে মধ্যে বাইরে থেকে কমন দিয়েই দেয়। তো যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করি। ওপরে দেখো আমি 9 থেকে শুরু করেছি, মানে উপরে 8টা প্রশ্ন শর্টের বাইরে ছিল। হ্যাঁ, তো এইটা আমার পাইছি আমি, তাই কিন্তু মাঝখান থেকে তো বাদ দেওয়া যায়নি, ওগুলো সব আমি বলে দেবো। ভাই খুব সহজ একটা অধ্যায়, খুব সহজ এমসিকিউ প্রশ্ন হয়, কিন্তু ভুল করা যাবে না, এতটুকুই হচ্ছে শর্ত। বলেছে নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে? ভাই অপশন গুলো খুবই সিম্পল, তুমি দেখতে পাচ্ছ P1 T1 P2 T2। এক নম্বরে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, P1 বাই V1 ইজ ইকুয়াল টু P2 বাই V2। ভাই আমি একটা জিনিস সবসময় বলবো, এটা একটা সাজেশন হিসেবে নিতে পারো। যখন তুমি কোনো প্রশ্ন সলভ করবা, তুমি খালি ঠিক উত্তরটার দিকে যাতে ফোকাস না থাকে, যে এটার উত্তর তুমি হয়তো দেখে বলে দিচ্ছ যে হয়তো গ হবে, আসলে বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারতো ভাই। তুমি একটু বাকি তিনটা অপশন একটু দেখবা যে এই তিনটা অপশন উত্তর কেন নয় আলটিমেটলি, কারণ তুমি পরীক্ষার হলে হঠাৎ করে ওই সময়ের তুমি স্ট্রেসটা নিতে পারবা কিনা এটা একটা বিষয়। কিন্তু তুমি যদি উত্তরটাকে কোনোভাবে মনে হয় যে না ক নাম্বার অপশন আমার জন্য একটু ভুল হতে পারে, আমি মানে এটাকে একটু মানে ধরে নিচ্ছি উত্তর হতে পারে, ওটা যদি তুমি কখনো নাই দেখো অপশন, তখন কিন্তু তুমি বুঝতে পারবা না যে সঠিক উত্তরটার সাথে আমাকে কোনো প্রশ্নটাকে একটু সিমিলার অপশন ভাবে দিতেই পারে, দেখারও ভুল হতে পারে। ভাই এগুলো একটু খেয়াল করে উত্তর করবা। খুব সিম্পলি ভাই, P1 T1 P2 T2 এইটা আমার ভাই সূত্র না, আমার সূত্র এখানে সঠিক ভাই দুটোই, খ আর গ। P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2, এটা কিন্তু গেলুসেকের সূত্র। আর গ নাম্বারটা হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এটা হচ্ছে বয়েলের সূত্র। কারণ বয়েলের সূত্রে আমরা জানি হচ্ছে কিভাবে বলতো, P is proportional to 1 by V, or V is proportional to 1 by P. V is proportional to 1 by P. Ultimately কি PV is equal to K। আমি এখান থেকে কি লিখতে পারি কি ভাই বলতো, আলটিমেটলি P1 V1 is equal to K হবে, P2 V2 is equal to কি ভাই একটা ধ্রুবক K হবে। অতএব আমার এখানে উত্তর কিন্তু ভাই P1 V1 is equal to P2 V2, এই উত্তরটা কিন্তু ভাই আমার এখানে গ হবে। এখানে কোনো আমার এক্সট্রা কিন্তু কোনো সমস্যা আদার্স নাই। আমার এই হচ্ছে আমার এখানের উত্তর ভাই। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এটা আসলে খুব না, ইজি একটা কোশ্চেন, শুরুতে বলতে হলো তাই ভাই। এরপরের প্রশ্নটা একটু দেখো ভাই, আমি উত্তর এখানেই বলে দেওয়ার চেষ্টা করবো, ওখানে না দাগিয়ে, তোমরা বুঝতেই পারছো। বলা আছে পার্শ্বের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য? ভাই আমি এই জন্য এই জিনিসটা কিন্তু এখানে লিখে রেখেছি, কিছু কারণ আছে। দেখো এই গ্রাফটা কিন্তু দেওয়া আছে কি পিভি ভার্সেস পি এর কার্ভ, একটা পিভি ভার্সেস পি। যদি আমরা এখানে এই পিভি ভার্সেস পি এর কার্ভটা একটু বুঝতে চাই, একটু খেয়াল করবা, নরমালি আমার গ্রাফটা হয় কিন্তু এরকম পিভির গ্রাফ হয়, পিভি। এখন আমি যদি পিভি ভার্সেস পি এর কার্ভ প্লট করি, আগের স্লাইডেই আমরা কিন্তু লিখে রেখেছিলাম কিভাবে বলতো, পিভি সমান কে, অর্থাৎ P1 V1 সমান কে, P2 V2 সমান কে। মানে তুমি যদি চাপ আর আয়তনকে যে কোনো ভাবে ইনক্রিজ করো না কেন, যদি তাপমাত্রাটা স্থির থাকে, ফ্যাক্ট এটাই, বয়েলের সূত্র প্রযোজ্য ওই জায়গাতে যেখানে তাপমাত্রা স্থির, ওই এন্ড থেকে আমি কিন্তু যে কোনো জায়গা থেকে বলতে পারি কি পিভি এর গুণফল একটা ধ্রুবক মান হবে ভাই। পিভি এর গুণফল একটা ধ্রুবক মান হবে, যেহেতু আমার এক্স অ্যাক্সিসে পি দেওয়া আছে,
ওই রেসপেক্টে আমি যদি এখানে 1 atm চাপ নিই, ধরো এটা আমার কি, এটা ধরো atm এ দেওয়া আছে, আমি যদি 2 নিই, আমি যদি 3 নিই, আমি যদি 4 নিই, আমি যদি 5 নিই, যেটা ইচ্ছে সেটাই নিই না কেন ভাই, চাপ পরিবর্তন করলে আয়তন এমন ভাবে পরিবর্তিত হবে যাতে চাপ ও আয়তনের গুণফলটা সমান থাকে সব কেসে। ধরো একটা জায়গায় পিভি এর মান আমি একটু বলি, ধরো পিভি এর মান ধরো দেওয়া আছে 20, এর একটা ইনফরমেশন আমাকে দেওয়া আছে P is equal to 2 atm। আমি কোনো কনফিউশন ছাড়াই এখানে বলতে পারি যে ভি সমান এখানে কোনো কথা ছাড়াই ভাই 10 লিটার হবে, একদম এটা ফ্যাক্ট ভাই, এটাই তো সূত্র বয়েলের। এবার ধরো কেউ এসে বলছে যে ভাই না, আমি এখানে পিভি, এটা তো ফিক্সড, এটা ফিক্সড কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ফিক্সড। আমি বলছি P is equal to হচ্ছে 4 atm, আমি ধরো এটা বলছি, অতএব 20 হওয়ার জন্য আমার এখানে কিন্তু 5 হওয়া উচিত, এবং এটাই হবে ভাই, তুমি সূত্রে ফেলাও না কেন। V is equal to এখানে হবে ভাই 5 লিটার, মানে 4 5 20, এই 20টা কিন্তু ভাই ফিক্স থাকবে, তুমি যতই চাপ চেঞ্জ করতে চাও না কেন, আলটিমেটলি আয়তন পরিবর্তন হয়ে চাপ ও আয়তনের গুণফলটা ভাই এখানে একদমই কি ভাই সমান হবে, মনে থাকবে কথাটা কি। অতএব যদি তোমাকে কোনো এরকম প্রবলেমের মধ্যে ফেলাই কখনো কোশ্চেন প্রণেতারা, অবশ্যই কার্ভটা হবে হচ্ছে কি পি অ্যাক্সিস এর সমান্তরাল, অর্থাৎ কার্ভগুলো যাবে এইভাবে 1 2 3। এখন আসো ভাই যে এটা আসলে পি আর ভি তাপমাত্রা তো স্থির বিভিন্ন জায়গায়, এটা আসলে কে বলছে, এটা বলছে হচ্ছে বয়েল। এই সূত্রটা তাহলে কার সূত্র ভাই, এই সূত্রটা কিন্তু বয়েলের সূত্র, মানে আমার এখানে 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে হচ্ছে ভাই ঘ, এটা বয়েলের সূত্র 10 নম্বর, এটা যদি মনে থাকে ভাই। তারপর আরেকটা প্রশ্ন আছে, একই প্রশ্ন ভাই, এই জন্য বারবার কথা বলছি না আমি, দেখো পার্শ্বের লেখচিত্রটি কোন সূত্র সমর্থন করে বলে দিচ্ছে। আবারও কি ভাই, এটা একদম সরাসরি সূত্র ভাই, এখানে আমি কিছু বললাম না ভাই, এটাও বয়েলের সূত্র ভাই, মানে আমার 11 এখানে কি হচ্ছে ভাই বলতো, 11 হচ্ছে ভাই আমার খ, এটাও আমার বয়েলের সূত্র। এরপরে 12তে আসো, আবারও সেম কোশ্চেন, পার্শ্বের লেখচিত্রটি কোন সূত্রের সমর্থনে, ঢাকা বোর্ড 17 প্রশ্ন ছিল, ভি ভার্সেস 1/p এর কার্ভ, ভি ভার্সেস 1/p এর কার্ভ। ভাই একটু আমরা উল্টা কেস একটু জানবো একই সাথে, হ্যাঁ, কারণ এরকমও তো প্রশ্ন করতে পারে যে এটা অ্যাডমিশনে হয় কিন্তু ভাই, হ্যাঁ, যে নিচের কোন গ্রাফটি সঠিক, তুমি যেরকম এখানে একটা গ্রাফ দিয়ে 4টা অপশন পাচ্ছ সূত্রের, অ্যাডমিশনে থাকবে হচ্ছে কি নিচের কোনটি বয়েলের সূত্রের লেখচিত্র, 4টা অপশনে 4টা কার্ভ থাকবে, তখন তুমি কি করবা, তো একটু বুঝে নাও কিছু বিষয় ভাই। এই দুটো একই প্রশ্ন যেহেতু, আর কিছু কি বলবো এখানে, তাও একটু আমি বলে দিই হালকা ভাবে তোমাদেরকে, যাতে করে বিষয়টা একটু তোমাদের মনে হয়। একটু খেয়াল করো, বলছে ভি ভার্সেস 1/p, মানে কার্ভটা কিছুটা এরকম, ভি আর এখানে দেওয়া আছে হচ্ছে আমার পি ইনভার্স, মানে 1/p। ভাই যখন দুটো চলক পরস্পরের সমানুপাতিক হয়, আমরা কিন্তু গ্রাফটাকে বলি সরল রেখা এবং মূল বিন্দুগামী সরল রেখা। ভাই দেখো আমরা কিন্তু বিষয়টা এইভাবেই করি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। আমি যদি বলি এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, দেখো এই দুটো কিন্তু পরস্পর সমানুপাতিক, যদি সমানুপাতিক হয় তাহলে আলটিমেটলি আমার ওয়াই ইজ প্রপোর্শনাল টু, যদি প্রপোর্শনাল যদি আমি এখান থেকে তুলে দিই, ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক আসবে না ভাই, কে এক্স, আলটিমেটলি ওয়াই ইজ ইকুয়াল টু, এটা কি হবে ভাই বলতো, এম এক্স হবে না, কারণ এই দুটো তো ভাই পরস্পর সমানুপাতিক। ভাই সমানুপাতিক উঠে গেলে মানে তুমি যদি এখানে লিখো যে ভি ইজ ইকুয়াল টু, তুমি লিখবে হচ্ছে কে ইনটু 1/p, ওই কে টাই কি ভাই এম না, এই ওয়াইটাই কি ভি না, এই এক্সটাই কি ভাই 1/p না, দেখো এখানে তো তাই করা আছে, আছে কি নাই ভাই, এখানে কিন্তু ভাই এই জিনিসটা কিন্তু করা আছে, তাহলে এটা কি ভাই মূল বিন্দুগামী সরলরেখা হবে না, ওই মূল বিন্দুগামী সরলরেখায় কিন্তু হইছে ভাই। দেখো তাহলে আলটিমেটলি আমার তাপমাত্রা স্থির, পি আর ভি এর নিয়ে কাজ হচ্ছে, অতএব এটা কিসের সূত্র হবে ভাই, বয়েলের সূত্র হবে। তার মানে আমার 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ভাই খ, আর বয়েলের সূত্র। এইখানে পিভি এর গ্রাফটা কিন্তু ভাই সবসময় এইভাবেই কিন্তু ভাই এগোবে, বিভিন্ন তাপমাত্রার জন্য বিভিন্ন, এটা কিন্তু এই ফরম্যাটে, এটা T1 তাপমাত্রা, এটা T2 তাপমাত্রা, এটা T3 তাপমাত্রা, অবশ্যই এটা বয়েলের সূত্র হবে। তারপর আমার 12 উত্তর ভাই কিন্তু ঘ, সরি 12 উত্তর হচ্ছে আমার খ, বয়েলের সূত্র। তারপর আরেকটা প্রশ্ন ভাই, উদ্দীপকের 13 নম্বর আর কি, উদ্দীপকের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য। দেখুন বয়েলের নিয়ে আমরা আলোচনা করলাম, তো এখন একটা কথা বলি ভাই, এইখানে যে সিকোয়েন্সে যাবে এটা কিন্তু বইয়ের সিকোয়েন্স, কিন্তু টপিকের সিকোয়েন্স আগাবে। বইয়ে আমরা আগে বয়েল শিখেছি, তারপর চার্লস অ্যাভোগাড্রো, লাস্টে গ্যাসের গতিতত্ত্ব, তোমার
কি বলে ওই আরএনএ অ্যাসিড তত্ত্ব, অ্যাসিড বেস ব্রনস্টেড লাউরি বলো, লুইস তত্ত্ব বলো, এই বিষয়গুলো তোমার কিন্তু ধীরে ধীরে আসবে সামনে। হ্যাঁ, ওই এন্ড থেকে আমি যদি এবার 13 নম্বর প্রশ্নে আসি, 13 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো তোমরা। 13 নম্বর প্রশ্নে বলছে যে ভি ভার্সেস টি এর কার্ভ দেওয়া আছে, ভি ইজ প্রপোর্শনাল টু টি, পি স্থির। চাপ যদি স্থির হয় ভাই, যদি আমার পি স্থির হয়, ওই কেসটাকে আমরা কি বলি ভাই বলতো? এটা অবশ্যই ভাই চার্লসের সূত্র। পি স্থির হলে আমরা তাকে বলি চার্লসের সূত্র। এখন আমার তো ভাই অত কিছু চিন্তা, বোর্ড কোশ্চেন না, বেশি ঘাটাঘাটির কিছু নাই ভাই, তুমি উত্তর বুঝে যাবে, উত্তর দাগাই দিবা ভাই। 13 হবে হচ্ছে গ, কারণ ভিটি এর ইকুয়েশন আমাকে শুধু চার্লসের সূত্রই রিপ্রেজেন্ট করে, যেখানে চাপটা স্থির থাকে। ভাই সব সুন্দর করে বলে দিচ্ছে, এত সুন্দর করে বলার পরও যদি তোমাদের উত্তর ভুল হয় তাহলে ভাই কিছু করার নাই, কিন্তু 13 গ উত্তর হবে। চার্লসের সূত্র হবে, হ্যাঁ 13 নম্বরের। তো এরপরে আসো 14 নম্বর প্রশ্ন, কোনটি পরম শূন্য তাপমাত্রা? ভাই মুখস্থ কোশ্চেন। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকেই বলা হয় কি ভাই বলতো? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রাকে আমরা প্রকাশ করি হচ্ছে মূলত, মানে প্রকাশ করি বলতে না, আসলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। প্রকাশ করার কিছু নাই ভাই এখানে। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন, ওকে, এটাই হচ্ছে কি ভাই বলতো? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে ওকে। এখন ওকে তো এখানে নাই কোথাও, তাহলে কোনটা ঠিক? ঠিক হচ্ছে, দেখো ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, কিছু করার নাই। আমরা এটা জানি ভাই যে কোনো কিছুকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে চাই কেলভিন তাপমাত্রা থেকে, তাহলে কি করতে হয় বলতো? আমার ডিগ্রি সেলসিয়াস টু কেলভিনে যদি আমি নিতে চাই, তাহলে আমার কি 273 যোগ করতে হয় না? সবসময় ধরো তোমাকে আমি বলছি যে কথা, তোমরা এটা অনেক করেছো, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তোমরা এটাকে যখন কেলভিনে নাও তখন কি করো ভাই বলতো? 25 প্লাস 273 দিয়ে এটা কেলভিন তাপমাত্রা নিয়ে আসো না ভাই, 298 কেলভিন। এখন তোমার এই জিরোটা আছে কি, নেগেটিভ দিকে আছে কিনা এবার? তার মানে আমার 0 কেলভিন হওয়ার জন্য এই কেলভিন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমি যদি এখানে সূত্রটাকে এবার এভাবে লিখতে চাই, কেলভিন তাপমাত্রা সমান হবে কি বলতো? ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। তাহলে এটাকে 0 হওয়ার জন্য ডিগ্রি সেলসিয়াসের মান কত হইতে হবে ভাই বলতো? ওটা প্লাস 273 হলে এটা অবশ্যই কি হবে ভাই বলতো? মাইনাস 273। অতএব এই ক্ষেত্রে আমি ডিগ্রি সেলসিয়াস মানটা বসাবো হচ্ছে তোমার -273 প্লাস 273, অতএব 0। ভাই এটার আরো একটা এক্সপ্লেনেশন আছে, সেটা আমি এখন দিচ্ছি না, এটা আমাদের অ্যাডভান্স জায়গায় আমি দিব। সেটা হচ্ছে চার্লসের বেসিক সূত্র, যেখানে আমাদের প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের তাপমাত্রাটা ইনক্রিজ করা হয়। আমি খুব সহজে বোঝালাম যে 0 কেলভিন হচ্ছে অ্যাবসলিউট 0, সেটাকে জাস্ট আমরা কিভাবে -273 ডিগ্রিতে কনভার্ট করব, শুধু এতটুকু বলেছি ভাই, আর কিছু কিন্তু তোমাকে এক্সট্রা এখানে বলি নাই। দেখো পরের প্রশ্নটা কিন্তু ভাই সেম, রাশি বোর্ড 17 প্রশ্ন ছিল। তথ্যভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, এটাও ভাই -273 হবে। 10, 15 দুটোরই হবে, কি 14, 15 দুটোরই উত্তর হবে হচ্ছে আমার খ। 14, 15 দুটোর উত্তরই আমার খ হবে এই জায়গায়। ওকে, ভেরি ফাইন। তারপর ভাই 16 নম্বর প্রশ্ন, ভাই একদম মানে কি বলবো, এটা আসলে কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না ভাই, এটা তোমরা সবই জানো এই বিষয়ে। কোনটি আদর্শ গ্যাসের সমীকরণ? এটা তোমরা মুখস্থ সবারই, আমি জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন আমি একটু বাকি অপশনগুলো নিয়ে কথা বলবো ভাই, কারণ এটা তুমি দাগাবা ভাই, পিভি ইজ ইকুয়াল টু আরটিও তো আছে, এটা কেন ভুল হলো? আমার কাছে তো অপশন ভাই এখানে দুটো, আমার এখানে অপশন হচ্ছে দুটো, আমার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু আরটি, দুটো অপশন আছে এই জায়গায়। আমি কোনটাকে ঠিক ভাই, ঠিকের উপরেও ঠিক আছে তো। এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যে জায়গায় বলা হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন মোলের জন্য তাপমাত্রা, মানে বিভিন্ন গ্যাসের মোলের অবস্থার জন্য কিন্তু কি বলা আছে বলতো? এন এর মান দেওয়া আছে। আর পিভি ইজ ইকুয়াল টু আরটি কিন্তু শুধুমাত্র 1 মোল, অর্থাৎ এই জায়গায় কিন্তু এন ইজ ইকুয়াল টু 1 ফিক্স করে দিয়েছে। তা আমি তো ফিক্স কিছুর জন্য তো মান চাই না ভাই, আমি একটা জেনারেল ইকুয়েশন চাই। অতএব আমার উত্তর কিন্তু হবে 16 ক ভাই, যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। ওইটা সঠিক নয়। আমি কিন্তু ভাই সবসময় অপশনগুলোকে এভাবে জাজ করতে শেখাই, অপশন জাজ করতে হবে। বোর্ডের অপশন আসলে জাজমেন্টের খুব কম জায়গা থাকে। তুমি যখন অ্যাডমিশনের প্রশ্ন দেখবা, তোমার মনে হবে 4টা অপশনে ঠিক। বিষয়টা এটাই, তোমার ডেভেলপমেন্ট গ্রো করতে হবে কিন্তু বোর্ড এক্সাম থেকেই। ঘটনাটা এই জায়গাতেই। 17 নম্বর প্রশ্নে আসো, বলছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কি ভাই? এটাও মুখস্থ ইকুয়েশন একটা, পিভি ইজ ইকুয়াল টু
1/3 mn c স্কয়ার। পি চাপ, ভি আয়তন, 1/3 ফর্মুলার। এম হচ্ছে এক অণু গ্যাসের ভর, এন হচ্ছে ওই অণুর সংখ্যা, সি হচ্ছে আমার এখানে আরএমএস বেগ, রুট মিন স্কয়ার ভেলোসিটি। তারপরে আসছে হচ্ছে এসএটিপি তে কোন গ্যাসের মোলার আয়তন কত ভাই? এটাও মুখস্থ উত্তর 24.789। এসটিপি তে হচ্ছে 22.4 লিটার। 19 নম্বর প্রশ্ন, এসটিপি তে 1 মোল SO2 গ্যাসের আয়তন কত? ভাই একদম মানে আমি একটা কথা বলি, অ্যাভোগাড্রোর প্রকল্প নামে একটা কনসেপ্ট ছিল তোমাদের বইয়ে। অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে এই প্রশ্নগুলো মূলত হয়। গ্যাসের আয়তন কখনো কিন্তু তার ভরের উপর ডিপেন্ড করে না, গ্যাসের আয়তন ডিপেন্ড করে তার মোলের উপর। তুমি যদি 1 মোল গ্যাস নাও যার ভর ওই 1000 কেজি ধরো কোনো কারণে, ওর আয়তন 22.4 লিটারই হবে। যদি তুমি একটা গ্যাস নাও যার ভর 2 গ্রাম হাইড্রোজেন, ওই ওর 1 মোল পরিমাণের আয়তনও কিন্তু কি হবে ভাই? 22.4 লিটারই হবে। তার মানে আয়তন ডিপেন্ড করতেছে হচ্ছে মোলের উপর, আয়তন ডিপেন্ড করতেছে 1 মোল SO2 না বলে এখানে ধরো বলছে 1 মোল তোমার ধরো NH3, 1 মোল আরো ভারী কোনো গ্যাস তোমাকে বলছে, কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে যত ভারী ভারী গ্যাস থাকতে পারে সবগুলোর জন্য আয়তন সমান হবে ভাই, কারণ মোলের উপর ডিপেন্ড করে। আয়তন ডিপেন্ডস আপন মোল, কোন গ্যাসের ভরের উপর না কিন্তু ভাই, মাথায় রাখবে। এটা কিন্তু আণবিক ভরের উপর ডিপেন্ড কোনোভাবেই করে না ভাই, এটা আণবিক ভরের উপর ডিপেন্ড করে না, আণবিক ভর বা গ্যাসের উপর ডিপেন্ড করে না, গ্যাসের উপর ডিপেন্ড করে না, এটা মাথায় থাকবা। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর তোমার কিন্তু আর কখনোই ভুল হবে না, কারণ অনেকেই আছো ভাই SO2 দেখে মাথা ঘামাবা। আমি এটা বলে ফেললাম, সামনে এই ধরনের প্রসেসের সমস্যা তোমাদের না হয়। তাহলে আমার এটার খুব সিম্পল উত্তর ভাই 22.4 লিটার। 20 নম্বর প্রশ্ন, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটি? আচ্ছা ঠিক আছে, গ্যাসের ঘনত্ব চাইছে, এইখানে আমার কাজ হচ্ছে যে গ্যাসের ঘনত্ব বলো, গ্যাসের ভর বলো, অজানা গ্যাসের ভর বলো, সবকিছু নির্ণয়ের জন্য আমার কিন্তু সূত্রটা আসে আদর্শ গ্যাস সমীকরণ থেকে। তুমি একটু আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে যদি একটু তাকাও, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকে অনেক কিছুই নির্ণয় করা যায় ভাই, ঘনত্ব সহ অনেক কিছু এখান থেকে নির্ণয় করা যায়, খুব সিম্পল নির্ণয় করা যায়। আচ্ছা পিভি ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারি এন সমান কি ভাই W/m/T লিখতে পারি না ভাই? আচ্ছা ভাই বলো তো ঘনত্বর ফর্মুলা কি ছিল? রো ইজ ইকুয়াল টু আমরা ভর বাই আয়তন বলতাম কিন্তু না, ঘনত্ব সমান আমরা বলতাম হচ্ছে ভর বাই আয়তন। ভাই এখানেও আমরা ভর বাই আয়তন কি করতে পারি না? একটু দেখো তো ভাই, এমটাকে এবার একটু নিব পি এর সাথে, পি এর সাথে ওকে ভালো লাগছে, এখানে W/v নিব, এখানে আর নিব, এখানে টি নিব। আমরা কত নম্বর প্রশ্ন সলভ করছি? নাম্বার 20। 20 নাম্বার কোশ্চেনের জন্য আমরা এই কথাগুলো কিন্তু বলছি, এটা আসে পরীক্ষায়, হ্যাঁ এই জন্যই একটু ভেঙে চুরে বলতেছি। একটু খেয়াল করো তো ভাই, এই জায়গাতে আমার এই W/v এটা আসলে কেমন দেখতে লাগছে তোমার কাছে? এটা কি ঘনত্বের মতো লাগছে না ভাই? এখন আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা যখন কোনো গ্যাস নিয়ে আলোচনা করি, আমরা গ্যাসের ক্ষেত্রে আর তাকে তো ওই রো দিয়ে প্রকাশ করতে পারি না, ডেনসিটি দিয়ে প্রকাশ করতে হয়। রো আসলে প্রকাশ করা হয় হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, ম্যাক্সিমাম সময় লিকুইডের ক্ষেত্রে প্রকাশ করা হয় রো দিয়ে। কিন্তু এখানে আমরা যখন গ্যাসের জন্য বের করছি, তাহলে W/v এটাই কি ভাই আমার ওই ঘনত্ব না ভাই? কারণ এই W মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ ভর, আর V মানে কি ভাই বলতো একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন। তাহলে আমার কি ভর বাই আয়তন পাচ্ছি, W/v মানে ভাই এখানে PM সমান আমি লিখতে পারি D/RT, আলটিমেটলি D সমান আমি লিখতে পারি কি ভাই বলতো PM/RT। একটু খেয়াল করে দেখো অপশনের কোথায় আছে এটা, ওরে বাবা দেখছো অপশনগুলো কত পেঁচানো। তুমি এইটা দেখ RMPT ভাই, এগুলো দেখতে PM/RT খুঁজে পাইতে দেখবা সময় লেগে যাবে, এই জন্য একটু প্র্যাকটিস করে রাখবা সূত্রগুলো। PM/RT একবার দেখলে মনে হয়ে যাবে। আমার বিষয়ে দেখো PM/RT, আমি তো প্রথমে কনফিউজ হয়ে গিয়েছিলাম, তো দেখা যাচ্ছে ভালোভাবে, হোয়াট এভার। তো এই হচ্ছে আমার ভাই এইখানের ফর্মুলা ভাই। এখন একটু খেয়াল করলে পাবা এর পরের গুলোতে কি কি দেওয়া আছে আমাদের। এর পরের প্রশ্নগুলো ভাই একদম মুখস্থ প্রশ্ন ভাই, তুমি ইজিলি এই প্রশ্নগুলোর উত্তর বের করে ফেলতে পারবা। বলেছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কোনটি? এগুলো মুখস্থ প্রশ্ন ভাই, মুখস্থ প্রশ্নের সব সলভ ভাই আসলে তোমরাই করে ফেলবা, মুখস্থ প্রশ্ন নিয়ে আমার খুব বেশি কথা থাকবে না।
যেগুলো প্রশ্ন মুখস্থ সেগুলো আমরা মুখস্থ আকারেই সলভ করব। দেখো লিটার অ্যাটমসফিয়ার ভাই মুখস্থ মান যেহেতু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটাই হচ্ছে আমার এটার উত্তর। সরি, এটাই হচ্ছে আমার এইটার উত্তর। এই স্যাগকে আর এর মান কত? 8.34 জুল পার মোল পার কেলভিন। সিজিএস আর এর মান কত? এখানে একটু ছোট্ট কথা বলবো আমি বললাম তো যেখানে তোমার দরকার মনে হয় সেখানে আমি অবশ্যই আছি ইনশাআল্লাহ। দেখো সিজিএস ওকে আর এর মান, সিজিএস ওকে কাজের এককটা যদি তুমি একটু চেঞ্জ করতে পারো তাহলে কাজ হয়ে গেল। কারণ আমরা যখন কোনো একক ট্রান্সফার করি আমরা প্রত্যেকটাই কিন্তু ওই এককের সাপেক্ষে নিয়ে আসার চেষ্টায় থাকি সব সময়। তো এখানে একটু খেয়াল করি সিজিএস এককে আমার কিন্তু ভাই এই মোল বা কেলভিন এদের কিন্তু কোনো প্যারা নাই, এরা যা ছিল তাই আছে। মোল বলো, মোল, কেলভিন এগুলো ভাই সিজিএস এককে ভাই খুব বেশি সমস্যা না, এগুলো থাকেই। সিজিএস এককে একটা এককের খালি ভাই একটু সমস্যা আছে, সেটা হচ্ছে তোমার ওয়ার্কের ইউনিট, কাজের একক। সিজিএস এককে কাজের একক কিন্তু আরগে প্রকাশ করা হয় ইআরজি। যখন আমি সিজিএস এ আসব আমার ওয়ার্ক এর ইউনিটটা হবে হচ্ছে, এর ইউনিটটা লিখতে হয় আমাকে হচ্ছে আর্গ ইউনিটে ইআরজি। এখন বিষয়টা খুব সিম্পল, একটা ছোট্ট যদি তুমি এখানে ফরমেশন খেয়াল করো তুমি এর উত্তর ইজিলি বলতে পারবা। সেটা হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তো এত কষ্ট করে ভাই তোমার ওই মানে সবকিছু মনে না রাখলেও চলবে, তুমি এটা ইজিলি মনে রাখতে পারবা এই কনসেপ্টটা দিয়েই জাস্ট। তার মানে আমার এখানে 8.316 দেওয়া আছে, যদিও আমি জানি না প্রিন্টিং মিস্টেক কিনা বা ওই বোর্ডে এভাবেই ছিল হয়তো। তার মানে আমার যেহেতু এসআই এর মানটা কি ভাই একটু আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের কাছে। আমার এসআই এর মান ছিল হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। দেখো উপরের অপশনে তো আমরা এটা দেখলাম জুল পার মোল পার কেলভিন। এখন 8.314 জুলকে যদি আমি আর্গে কনভার্ট করি তাহলে আর কিচ্ছু করার নাই আমার ভাই, এখানে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার মোল পার কেলভিন। এই হচ্ছে আমার উত্তর, যেটা তুমি এখানে আশা করি এই অপশনেই খুঁজে পেয়েছো। এই খ নাম্বারটা হচ্ছে আমার উত্তর। দেখো অপশনে কতভাবে তোমাকে কনফিউজ করা আছে ভাই, দেখো তো অনেক ভাবে দেখো 10 টু দি পাওয়ার 2 দেওয়া আছে, তখন 7 আর 2 একই একই লাগছে মনে হয় দেখতে। হ্যাঁ, কনফিউজ হওয়া যাবে না, তুমি ঠিক বের করেও ভুল হয়ে যাবে। তো এটার উত্তর এখানে আছে ভাই জুল পার কেলভিন পার মোল, মানে এটা আমার উত্তর। এই সাইকে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? আচ্ছা একটু বোল্টজম্যান ধ্রুবক নিয়ে আমি একটু কথা বলি, যেহেতু প্রশ্নটা এখানে আমার এখানে চলেই আসলো। বোল্টজম্যান ধ্রুবকটা আসলে কিচ্ছু না, এটা আর এরই একটা ধরো মানে একটা বেটার ভার্সন যদি বলি আর একটা প্রিসাইজ ভার্সন। এই মোলার গ্যাস ধ্রুবকটা কি? মোলার গ্যাস ধ্রুবকের বাংলা কথা হচ্ছে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বৃদ্ধি করো সেই ক্ষেত্রে তোমার কতটুকু পরিমাণ শক্তি প্রয়োজন, সেটা কি 8.314 জুল। এটার বাংলা কথা হচ্ছে তুমি 1 মোল গ্যাস নিবা, এই 1 মোল গ্যাস এর তাপমাত্রা তুমি রাইজ করবা হচ্ছে 1 কেলভিন, এর তাপমাত্রা তুমি ইনক্রিজ করবা। এই ক্ষেত্রে তোমার ওয়ার্ক ডান হচ্ছে 8.314 জুল। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে শক্তি প্রয়োজন এই 8.314 জুল। এখন বোল্টজম্যান ধ্রুবক তোমাকে বোঝাই যে আসলে আমি 1 মোল গ্যাসের তাপমাত্রা বাড়াবো না ভাই, আমার সমস্যা এই জায়গাতে। আমি 1 মোলের বাড়াবো না, আমি শুধু এটা হচ্ছে ধরো আর এর কনসেপ্ট। আর বোল্টজম্যান ধ্রুবকটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমার বোল্টজম্যান কনস্ট্যান্ট। এই বলতেছে ভাই 1 মোল ইনক্রিজ করবো না ভাই, আমি 1 অণু ইনক্রিজ করবো, 1 মলিকিউলের তাপমাত্রা ইনক্রিজ করবো। কতখানি? 1 মলিকিউলের তাপমাত্রা আমি 1 কেলভিন ইনক্রিজ করব। অত বড় নিয়ে সে কাজ করে না, ছোট অংশ নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটাই হচ্ছে আমার কি, সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটাই হচ্ছে আমার কে, যেটা সমান আমি বলতে পারি হচ্ছে আর বাই অ্যাভোগাড্রো নাম্বার এনে। কারণ 1 মোল গ্যাসে অণুর সাথে অ্যাভোগাড্রো সংখ্যক, রাইট? সেই সাপেক্ষে আমার কে এর মানটা দাঁড়াবে হচ্ছে 8.314 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাই হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, যার এককটা ভাই খুবই ইম্পর্টেন্ট, একক ভুল করা যাবে না। জুল তো জুলই থাকবে ভাই, জুল পার কেলভিন
পার মোল কি বলবো আমরা? আর না ভাই, আমরা বলবো হচ্ছে পার মলিকিউল। এখানে ইউনিট দেয় নাই, কিন্তু ইউনিট দিলে কিন্তু ভাই প্রশ্নটা তোমার জন্য আরেকটু মানে কঠিন হতো না, আসলে ইনফরমেশনটা জানা লাগবে। জুল পার কেলভিন পার মলিকিউল, এটা হচ্ছে আমার কিন্তু ইউনিট ভাই, মলিকিউল নট মোল। আর এর এককটা ছিল হচ্ছে জুল পার কেলভিন পার মোল। ওকে, ভেরি ফাইন। তার মানে আমার উত্তর এটার ভাই গ হয়। এটাও মুখস্থ করে রাখলে তোমার জন্য সুবিধা হয়। 101325 আমার এর উত্তর ভাই খুবই সিম্পল। প্যাসকেলের জন্য এক এডিশন কত প্যাসকেল? এক এডিশন হচ্ছে 101325 প্যাসকেল, সেটা আমরা গ নাম্বার অপশনে পাচ্ছি। কি বলছে? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ বাড়ালে, 27 নম্বর প্রশ্ন, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের মান কিরূপ হয়? বাড়ে, কমে, শূন্য হয়, অপরিবর্তিত থাকে। আচ্ছা ভাই, খুব মানে এই প্রশ্নগুলো না আমরা যখন পাই, অনেক স্টুডেন্টস আছি আমরা যেটাকে চিন্তা করি হচ্ছে একটু সূত্র তো জানি না আমি, এটার তো সূত্র জানি না, এটা সূত্র না জানলে কি উত্তর হবে ভাই? একটু বেসিক নলেজ কনসেপ্ট খাটাও না। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট ভাই, তুমি সবকিছু যদি মানে একদমই তোমার কাছে মানে আমরা সায়েন্স স্টুডেন্টরা কি করি ভাই? আমরা তো সলিউশন বের করার চেষ্টা করি। তুমি একটু ওইভাবে চিন্তা করলেই তো হয়। তুমি যদি কোনো কিছুর উপর চাপ ইনক্রিজ করো ভাই, তুমি তাকে কি কম্প্রেস করে নিচ্ছ, একটা ছোট জায়গার মধ্যে নিয়ে আসছো না? একই পরিমাণ গ্যাসই ধরো, তো তুমি যদি ছোট জায়গার মধ্যে নিয়ে আসো, ঘনত্ব বাড়বে না কমবে? খুব সিম্পলি ভাই, তুমি যদি চাপ বাড়াও তাহলে ভাই ঘনত্ব কি হবে? ঘনত্ব অবশ্যই ভাই ওখানে কি হবে ভাই? ঘনত্ব বাড়বে, তাই কিনা? চাপ বাড়াচ্ছ, একই দিকে নিয়ে আসছো। এইটা এই 27 নম্বর প্রশ্নের এই কনসেপ্টটা কিন্তু ভাই শুধুমাত্র এইখানে আছে বিষয়টা এরকম না, এটা কিন্তু বয়েলের সূত্রের কিন্তু একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন। কারণ আমরা কিন্তু বয়েলের সূত্রের শুরুতে দেখেছিলাম পিভি, কিন্তু ভাই যেখানে ভাই ভর স্থির থাকে সেইখানে ভাই অবশ্যই ঘনত্বের একটা কনসেপ্ট কিন্তু ভাই থাকবেই। আমরা একটা কথা একটু মুখে বলে নিই ভাই, ভিডিও তোমাদের অবশ্যই সম্পূর্ণ শুনতে হবে ভাই। অনেক কথা আমি লিখবো না, ক্লাস শোনাটা খুব দরকার, কারণ অনেক কথা আছে যেগুলো এই সাপেক্ষে ইম্পর্টেন্ট প্রশ্নের সাপেক্ষে আসবে। তুমি এই প্রশ্নটাকে হয়তো গুরুত্ব দিচ্ছ না, কিন্তু দেখো এই প্রশ্নে আমি কিন্তু অলরেডি 2-3 মিনিট কথা বলে ফেলেছি, তুমি গুরুত্ব দিচ্ছ না, কিন্তু ঘটনাগুলো কিন্তু এটাই 27 নম্বর প্রশ্নটা। তো এই জায়গাতে আমরা যেটা জানি সেটা হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু ডি। এটা বয়েলের সূত্র থেকে আসছে, চাপ বাড়ালে ঘনত্ব কি হবে? বাড়বে। আমরা সূত্র জানি না তাও উত্তর করতে পারবো, আমরা সূত্র জানি না আমরা কিন্তু তাও উত্তর করতে পারবো। একটা রাবার ব্যান্ডকে টানলে বড় হয় না ছোট হয়? এই ধরনের প্রশ্ন কি তুমি সূত্র দিয়ে করবা না বেসিক নলেজে চিন্তা করবো? বিষয়টা এইভাবে চিন্তা করো না ভাই, রাবারকে টানলে ভাই বড়ই হবে, খুব স্বাভাবিক বিষয়। তো একটা গ্যাসের আয়তন চাপ বাড়ালে তার আয়তন কমে, ঘনত্ব বাড়বে, এইটাও একইভাবে স্বাভাবিক। বাট সূত্র ভাই ওইটা সূত্র দেখাই দিলাম, তার মানে ভাই বাড়বে। ওকে, ভেরি গুড। ওকে, আমাদের 28 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো সবাই। এই সূত্র তোমরা আগেও দেখলে, একটু আগেই দেখলা। বলেছে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 এটিএম চাপে কোনো গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার হলে এর আণবিক ভর কত? ভাই একটু খেয়াল করো তো ভাই, তুমি একটু আগে দেখলা না B is equal to PM/RT, এটাই দেখেছো না? এটাই ফর্মুলা, এটাই ঘনত্ব। ঘনত্ব আমার দেওয়া আছে এখানে কত ভাই? ঘনত্ব দেওয়া আছে হচ্ছে আমার 2.25 গ্রাম পার লিটার, 2.25 গ্রাম পার লিটার। আর ভাই আর এর মান আমি এম বের করবো ভাই, এমটা আমার এখানে আননোন ভাই, আমি এম বের করব, এটাই আমার এখানে আননোন, বাকি সব ব্যাপারে পার করে দিই। ডিআরটি বাই পি, রাইট? আর হচ্ছে 0.0821, আমরা যেহেতু এটাকে লিটার ইউনিটে বসাচ্ছি, এটাকে আমি এটিএম এককে বসাচ্ছি, ওইটাকেও দেখো গ্রাম পার লিটার মধ্যে তো লিটার বসাচ্ছি। তো এই জন্য আমার কিন্তু এককটাকেও কিন্তু কি লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে। এটা কিন্তু ভাই ম্যাথস তোমরা হয়তো করেছো, বিষয়টা জানো। পিভি ইকুয়াল টু এনআরটি এর ফর্মুলাতে আমরা ম্যাক্সিমাম সময়, এটা আসলে কোনো সূত্র না, এটা আসলে কোনো কনসেপ্ট না, এটা বেসিক একটা বিষয় যে আমরা চাপ সবসময় এটিএম এই বসাই, আয়তন সবসময় আমরা লিটারেই বসাই। আলটিমেটলি আমার কিন্তু এখানে এই এককটা কিন্তু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এককে বসাতে হবে। যে কারণে তোমরা ভাই ওই 9-10 থাকতে একটা সূত্র বানানো নিছিল না যে 1000 W/mv, 1000 কি সূত্রের ছিল না? তো তোমরা জানোই যে ভি আসে এমএল এ, তাই 1000 নিয়ে নিয়েছিল 9-10 থাকতে। তো বিষয়টা এইভাবে চিন্তা করে, একটু সমস্যা নেই। এইটা হচ্ছে আমার 0.0821, আর টি হচ্ছে আমার ভাই 18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 প্লাস 18 ডিভাইডেড বাই আমার পি হচ্ছে ভাই এখানে বলেছে হচ্ছে 0.8। এইটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার এম এর মান।
তুমি যদি ক্যালকুলেশন গুলো করো ভাই, আমি একটু করি। 2.25 ইন্টু 0.0821 ইন্টু 291 হয় 291 ডিভাইডেড বাই 0.8, উত্তর আসছে 67.1। অপশন মনে হয় এটা কতই আছে, তার মানে এখানে আমার উত্তরটা কিন্তু ভাই কই হচ্ছে। ওকে, ভেরি ফাইন। এরপরের প্রশ্নটা হচ্ছে আমার 29 নম্বর ভাই, একই প্রশ্ন কিন্তু একটু ছোট্ট সমস্যা আছে। ছোট্ট সমস্যা হচ্ছে যে আমরা সব সময় দেখো ইউনিটের চেঞ্জ গুলো কিরকম ভাবে হয় একটু খেয়াল রাখতে হয়। গ্যাসের আয়তন চাইছি কিন্তু আমরা এই জায়গায়, আমরা কিন্তু এখানে কিন্তু ভাই গ্যাসের আয়তন চাইছি। এর জন্য আমার যে কনসেপ্ট জানতে হচ্ছে সেটা হচ্ছে আয়তনের বিভিন্ন ইউনিট। ভাই আমরা জানি হচ্ছে 1 লিটার, 1 লিটার সমান কিন্তু 1 ডিএম কিউব। এটা কিন্তু ভেরি ওকে, 1 ডিএম কিউব। এখন ভাই বলো তো, আমরা এটাকে লিটার এককে প্রকাশ করি, কিন্তু আমার এখানে কি ভাই লিটার এককে প্রকাশ করার অপশন দেওয়া আছে? এখানে কিন্তু ভাই লিটার এককে প্রকাশ করার অপশন কিন্তু দেওয়া নাই, আছে হচ্ছে মিটার কিউব এককে। যদি আমরা এখানে মিটার কিউব এককটাকেই আমাদের ইউনিট হিসেবে চিন্তা করি, সেই ক্ষেত্রে 1 লিটার সমান কিন্তু 10⁻⁶ মিটার কিউব। 1 লিটার সমান 10⁻⁶ মিটার কিউব। 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻⁶ কিন্তু ভাই মিটার কিউব। এটা তোমার মাথায় রাখতে হবে। কিন্তু অনেক মিটার কিউব মানে ভাই কিন্তু বিশাল জায়গা, বিশাল, সরি 10⁻⁶ মিটার কিউব, এটা কিন্তু বিশাল জায়গা ভাই। 10⁻³ মিটার কিউব। কারণ তুমি 1 মিটার জায়গায় 1 মিটার জায়গায় তুমি কতটুকু পানি রাখতে পারবা ভাই? খেয়াল করো তো, প্রায় 1000 লিটার কিন্তু পানি রাখতে পারবা। বিষয়টা তাই কিনা? তার মানে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যায় না? তো উত্তর কিন্তু আমার 22.4 লিটার আগে থাকলে কিন্তু লিটার হইতো। আমার যদি উত্তর থাকতো হচ্ছে 22.4 লিটার, তাহলে কিন্তু ভাই বিষয়টা লিটার হইতো। কিন্তু যেহেতু আমাকে মিটার কিউবে দিয়েছে, তার মানে 1 লিটার সমান আমরা কি জানি ভাই 10⁻³ মিটার কিউব, অর্থাৎ 22.4 × 10⁻³ মিটার কিউব। যদি এটা সেন্টিমিটার কিউবে থাকতো -6 সেন্টিমিটার কিউব হইতো, কিন্তু মানে 1 মিটার কিউব সমান। বিষয়গুলো কিন্তু এইভাবে কিন্তু তোমার মাথায় রাখতে ভাই হবে। তো এই ইউনিটের উত্তরটা ভাই এটাই, 22.4 × 10⁻³ মিটার কিউব। কারণ আমার ইউনিটটা দেওয়া আছে ভাই মিটার কিউবে ভাই। এই হচ্ছে বিষয়। তারপরের প্রশ্ন, এই প্রশ্নগুলো ভাই খুব ইজি কিন্তু একটু টাফ দেখাচ্ছে মনে হয় এখানে। আসলে টাফ দেখানোর কিছুই নয়, তোমাকে এখানে সব বলাই আছে যে কি কি হচ্ছে। বলেছে 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 atm হলে 1/v এর মান হয় 0.05 লিটার। এটাই বলেছে, 1/v এর মান বলেছে ভাই এটা। অর্থাৎ আমি যদি এখানে একটু প্রবলেমটাকে একটু আমার মতো করে একটু সাজাই, আমার চাপ হচ্ছে P1, মানে এটা ভাই স্থির তাপ আমি ধরে নিচ্ছি, কারণ 25 ডিগ্রি বলা আছে, আমি এটাকে ধরে নিচ্ছি এটা ভাই আমার বয়েলের সূত্রকে রিপ্রেজেন্ট করে। P1 সমান হচ্ছে আমার এখানে 1 atm, এবং প্রশ্ন মতে 1/v1 সমান কিন্তু ভাই 0.05, রাইট? 0.05 ভাই। তাহলে এখান থেকে একটু v1টা বের করে রাখো, তো সরাসরিও করা যায়, নট ইস্যু, বাট তুমি এখানে 1/0.05 করলে কিন্তু তুমি v1 এর মান পাবা। এটা ভাই 20 আসে, তাহলে এটা 20 লিটার আমি ধরে নিলাম। এরপরে তোমার P2 কিভাবে বের করতে হবে না? P2 সমান কিন্তু ভাই ওয়াট, চাপ কত, কিন্তু 1/v, অর্থাৎ আমার এখানে কিন্তু 1/v2 এর মান দেওয়া আছে কিন্তু 0.042। তাহলে আমার v2 কত আসতেছে একটু খেয়াল করি তো আমরা। 0.042 মানে এটা ইনভার্স করলে আমার উত্তর 23.80 লিটার। দেখো ভাই তোমার প্রশ্ন কিন্তু সোজা করে ফেললাম। প্রশ্ন সহজ হয়ে গেলে উত্তর তোর কোনো ঝামেলা নাই। এটা উল্টা ভাবেও করা যেত ভাই, আমি সব বলে দেবো ভাই, একটা প্রশ্নের অ্যাপ্রোচ বলে দেবো। তাহলে আমি একটু লিখি P1 v1 সমান আমার কিন্তু ভাই P2 v2। তুমি সবই জানো ভাই, P1 1, v1 হচ্ছে আমার 20, তার মানে এটা 20। আমার P2 সমান হচ্ছে এই v2 কে যদি ভাগ করি, এখানে হবে হচ্ছে তোমার 23.8, তার মানে 20/23.8, 20/23.8, উত্তর আসছে আমার হচ্ছে 0.84 atm। আমার ওইটাই উত্তর, 0.84 atm। এখন
তুমি এটাকে উল্টা করে এদিক ওদিক করে লিখতে পারতা ভাই, বিভিন্ন ইয়ে ছিল, তুমি সরাসরি বসায়ও করতে পারতা, কিন্তু এটা আমার কাছে মোর অ্যাকুরেট মনে হয়েছে, যার কারণ তুমি এইভাবে ম্যাথগুলো করে অভ্যস্ত তোমরা। তো আমাদের এই ম্যাথটার বিষয় এই পর্যন্তই। আমাদের যদি এবার আমরা 31 নম্বর প্রশ্নে আসি, 31 নম্বর প্রশ্নটা বলছে এ ও বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে 10 ও 30। এই ধরনের অনেকগুলো প্রশ্ন কিন্তু ভাই আমি একটা বলে অনেকগুলো হয়তো সলভ নাও করে দিতে পারি, কারণ তুমি করে নিবা একই ফরম্যাট। 10 ও 30 এর মিশ্রণের মোট চাপ 12 এটিএম হলে এই গ্যাসের আংশিক চাপ কত? আংশিক চাপের ফর্মুলা একটু সবাই মনে রাখবা। আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এইটা হচ্ছে ভাই আংশিক চাপের ফর্মুলা। এখন ভাই বলো তো মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশ জিনিসটা কি? এই মোল ভগ্নাংশ জিনিসটা কিচ্ছু না ভাই, একটা সিস্টেমে যতগুলো গ্যাসের মোল থাকে বা যতগুলো গ্যাস থাকে, ওই গ্যাসের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাস কি অংশ জুড়ে আছে, এটাই ওই গ্যাসের মোল ভগ্নাংশ। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি, এখানে আমার একটা সিস্টেম, এখানে আছে হচ্ছে ধরো তোমার 2 মোল, ধরো আছে হচ্ছে তোমার O2, আছে হচ্ছে তোমার 1 মোল তোমার N2, আছে হচ্ছে 3 মোল H2, এই 3টা গ্যাস ধরো আছে। তো এর মোল ভগ্নাংশটা কি হবে? এখানে ধরো আমি যদি বলি অক্সিজেনের, নাইট্রোজেনের বা হাইড্রোজেনের, এই ক্ষেত্রে মোল ভগ্নাংশটা হবে কিচ্ছু না, এখানে যত মোল আছে ডিভাইডেড বাই মানে ওই নির্দিষ্ট গ্যাসের মোল বাই যত মোল গ্যাস আছে। অর্থাৎ মোল ভগ্নাংশের ফর্মুলাটা হচ্ছে মোল ভগ্নাংশ, অর্থাৎ মোল ফ্র্যাকশনও বলা হয় এটাকে। খুব সহজ একটা ফর্মুলা ভাই, নিজ মোল বাই মোট মোল, নিজ মোল বাই মোট মোল, নিজ মোল বাই মোট মোল, এটাই হচ্ছে ভাই মোল ভগ্নাংশের ফর্মুলা। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো তো ভাই, আমার 3, 4, 5, 6, এখানে আমার মোট মোল কত ভাই? এখানে আমার ইন টোটাল এখানে আছে হচ্ছে ভাই 6 মোল। আমি যদি এবার হাইড্রোজেনের জন্য তোমার ওর মোল ভগ্নাংশটা চাই, তাহলে হাইড্রোজেনের সমান হচ্ছে ওর নিজ কত ভাই? ওর নিজ হচ্ছে 3/10। আমি যদি নাইট্রোজেনের জন্য চাইতাম তাহলে 1/10, যদি আমি অক্সিজেনের জন্য চাইতাম 2/10, ওই 1/5 আর কি। অপশনে যেভাবে থাকবে ওইভাবে উত্তরটা হয়। তো এই হচ্ছে ভাই কোশ্চেনের রেসপেক্টে কনসেপ্ট। এখন যদি আমরা এটার ইয়েতে আসি, ধরো এইটার যদি আমরা এবার ফর্মুলেশনে আসি, আমার একটা গ্যাসের বলেছে মোল সংখ্যা 10 আর 30, মোট চাপ হচ্ছে 12। ও আচ্ছা, একটু ব্যাকে আসলেও আমরা পাবো যে এর সাথে যদি আমি এবার ধরো ভাই একটু যদি আমরা এখানে এর সাথে দেখো, এর সাথে যদি আমরা এখন ই করি, এর সাথে যদি আমি এখন চাপ গুণ করে, ওটা কি হয়ে যাবে ভাই বলতো? আংশিক চাপ। অর্থাৎ P(H2) সমান আমরা এখানে 3/10, মোট চাপ তো একটা সিস্টেমে থাকেই, ইনটু যদি আমি এখানে তার মোট চাপটা বসাই দিই, এটাই হয়ে যাবে কি ভাই বলতো? হাইড্রোজেনের আংশিক চাপ। তো ঘটনাটা ভাই এখানেই। এবার বলেছে এ ও বি গ্যাসের মোল। এ হচ্ছে আমার এখানে বলেছে হচ্ছে তোমার 10, বি হচ্ছে ভাই 30। ওই সিস্টেমে তাহলে মোট ভাই কত ভাই বলো তো? এটা কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? 40 যোগ করে দেখাতে হবে, দরকার নাই। মোট চাপ 12, অর্থাৎ আমার এখানে মোট, এটা মোল কিন্তু সরি, এটা মোট মোল 40, আমার মোট চাপ 12 এটিএম। বলেছে এই গ্যাসের আংশিক চাপ কত? একদম সহজ প্রশ্ন ভাই। P(A) সমান ভাই এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ না? P(A) সমান কি এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে এর নিজ মোল ভাই দেখো তো ভাই 10 কিনা, তাহলে 10 এখানে বসাবো। মোট মোল ভাই কত? 40 এখানে বসাবো, ইনটু আমার মোট চাপ ভাই 12, এখানে 12 বসাবো। খুব কঠিন না তো ভাই, একদম ইজি। অর্থাৎ এটা কাটলে হয় 4, আর 4 আর 3 3 4 12, অর্থাৎ কি ভাই বলতো? 3 এটিএম হচ্ছে আমার এইটার উত্তর হবে 3 এটিএম, আর এটা হচ্ছে 0.84 ছিল। হ্যাঁ, বের করেছি আমরা। 32 নম্বর প্রশ্ন খুব ইজি। নাইট্রোজেনের আংশিক চাপ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেন 78% আছে না ভাই? এই আছে কিনা? তাহলে 1 এটিএম এর 78% মানে কি 0.7 এটিএম। অক্সিজেনের ছিল কিন্তু এটা কি 0.21। কনসেপ্টটা তো এটাই, কারণ আমার বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে হচ্ছে তোমার 78%। আমার মোট চাপ হচ্ছে ভাই বায়ুমণ্ডলের 1 এটিএম, তাহলে আমার নাইট্রোজেন হিসেবে 0.78 হবে কিনা ভাই? 100% হবে। এই হচ্ছে বিষয়।
33 নম্বর প্রশ্ন ভাই, একদম সিমিলার প্রশ্ন। আমরা যে কনসেপ্ট আলোচনা করলাম এটা একদম সিমিলার কোশ্চেন। বলেছে 1.032 গ্রাম অক্সিজেন ও 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত। তো এখানে ভাই দেখো আমার কিন্তু মোল টোল বলে দিছিল, কিন্তু এখন আমাকে গ্যাসের নাম যখন বলে তার ভর দিবে, আমাকে কি ভাই মোল বলে দিতে হবে? আর আমি কিন্তু মোল ইজিলি বের করতে পারি নাকি? আমি কিন্তু মোল এখান থেকে কিন্তু খুব সিম্পলি ভাই বের করতে পারি। আমার দেখো অক্সিজেন হচ্ছে 1.032, তার মানে আমার অক্সিজেনের মোল হবে হচ্ছে 1.0332 তার মোলার মাস। আর কার্বন ডাইঅক্সাইডের হবে হচ্ছে আমার CO2 এর জন্য হবে হচ্ছে দেওয়া আছে 0.573/44। তুমি এই ভ্যালুগুলো যদি তুমি বের করো তাহলে তুমি তার কি পাবো ভাই বলো তো? নিজস্ব মোল পাবো আর কি। 1.032/32 আসছে হচ্ছে তোমার 32.25, যেভাবে আসছে ওভাবে লিখি, ইন্টু 10⁻³ আর এইখানে আসছে 0.573/44 আসছে হচ্ছে আমার 13.02 ইন্টু 10⁻³ 10⁻³ আমি বাদ দিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে আমার এই হচ্ছে ভাই মোট মোল। মোল ভগ্নাংশটা চাইছে ভাই, তাহলে নিজ মোল বাই মোট মোল। নিজ মোল বাই মোট মোল 13.02, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, ডিভাইডেড বাই মোট মোল কত ভাই? মোট মোল হচ্ছে 32.25 প্লাস 13.02 নিজ মোল বাই মোট মোল। অপশন হচ্ছে তোমার এখানে আছে 0.287, এটাই আমার উত্তর। আমার CO2 এর জন্য, সরি আমার CO2 এর জন্য এর মোল ভগ্নাংশ হচ্ছে এর নিজ মোল 13.02 ইন্টু 10⁻³ ডিভাইডেড মোট মোল কি ভাই 32.25 ইন্টু 10⁻³ প্লাস নিজের জন্য তো ভাই সব রাখতে হবে না, এটা -3। এই হচ্ছে ভাই হিসাব। এখন ক্যালকুলেশনটা হচ্ছে ভাই তোমরা অনেক সময় যেটা করো, এই -3 তো ভাই সব জায়গায় আছে, এগুলো ক্যালকুলেটর ভাই বসাতে চাও ভাই, বসাতে চাইলে কিন্তু ভাই সময় নষ্ট হবে, এটা খেয়াল রাখবা। সব জায়গায় যখন 10⁻³ আছে ভাই, আমি কি তাহলে এটা করতে পারি না ভাই যে এখান থেকে আমি 10⁻³ সব জায়গা থেকে বাদ দিয়ে দিব? এটা ভাই আমি বলে দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু ভাই ক্যালকুলেশন, এগুলো মাইন্ড ক্যালকুলেশন ভাই, এগুলো তোমাকে মনে মনে কিন্তু হিসাব করে নিতে হবে। তাহলে এখানে আমার তাহলে আমি শুধু লিখতে পারি না 13.02 32.25 প্লাস 13.02, তাহলে তোমার ক্যালকুলেটরটা চাপতে একটু সহজ হয়ে গেল না? এটা বুঝে যাবা তুমি দেখলে। আমি কিন্তু ক্যালকুলেশন এখন যেটা করলাম এই তোমাদের সামনেই করলাম, কিন্তু এভাবেই করেছি। কতটুকু সময় লাগলো? এর চেয়ে কম সময় তোমাদের লাগবে। 0.287 হচ্ছে এর উত্তর আসছে আমার, 0.287, এটাই আমার অ্যান্সার। আচ্ছা, তারপরে 34 নম্বর প্রশ্ন। এটার কোনো বোর্ড দেওয়া নাই, বাট এটা আমার যতদূর সময় মনে আছে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-তে আসছিল বা 16-তে আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই প্রশ্নটা একটু মনোযোগ দিব আমরা। কনসেপ্ট জানলে না ভাই ওই কিভাবে কি আসতেছে এগুলো কোনো ইস্যু না ভাই, তুমি বুঝতে পারছো, এটাই ইনাফ। একটু খেয়াল করি আমরা। আমাদের প্রশ্ন নাম্বার 34 বলেছে সমভরের মিথেন ও হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো। হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের মানে ভগ্নাংশ কত আর কি, মূল ভগ্নাংশটাই চাইছে বা মোট চাপের কনসেপ্টটাই চাইছে, একই কথাই ভাই, মূল ভগ্নাংশ চাইছে এখানে। অতএব একটু আমরা যদি এর সলিউশনে আসি ভাই, ভর তো সমান, এটা মাথা ঘামানোর কিন্তু আর খুব বেশি দরকার নাই, আমার ভর কিন্তু সমান। তাহলে আমি যদি এবার N of CH4 চাই তোমার কাছে, CH4 এর মোল, তাহলে কি বলবো ভাই বলো তো? সমভর না, তাহলে ডাব্লু ধরে নিলাম আমি, ভরটা ডাব্লু, উভয়ের ক্ষেত্রে ভরটা ডাব্লু বাই 16 না ভাই। আমি তোমার কাছে যদি চাই ভাই হাইড্রোজেনের মোল ভগ্নাংশ, তুমি বলবো W/2, কারণ দুটোর ভরই তো ভাই ডাব্লুটা সমান, সমভর বলেছে না। আচ্ছা, আর তো কিছু দরকার নাই আমার, আমি কিছু জানা লাগবে? আমি দুটোর গ্যাসের নাম জানি মানে তার কিন্তু মোল বের করা জানি, খুব সিম্পল কথা ভাই। তাহলে আমার মোল ভগ্নাংশটা কিভাবে বলতো? H2 এর জন্য নিজ মোল বাই মোট মোল, W/2 বাই মোট মোল হচ্ছে W/16 প্লাস W/2। এখন ভাই দেখো তো, আমি উভয় পক্ষ থেকে কাটাকাটি করতে পারি না? ডাব্লু তো ভাই সব জায়গায় আছে, ডাব্লু দিয়ে আমি সবগুলোকে ভাগ করে দেব, পারি তো ভাই 1/W দিয়ে? অবশ্যই পারি এবং তাই করব।
সরি এটা মুছতে গেল আবার লিখে নিচ্ছে। তো আমি ডাব্লিউ তে যদি সবাইকে ভাগ করি, আমি এর পরের লাইনে এসে পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে 1/2, এখানে পাবো হচ্ছে 1/16 প্লাস 1/2। তুমি এবার একটু এই নিচে লসাগু করে, এখানে 1/2 থাকুক, আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করি। এখানে আমার লসাগু হবে 16 হলে এখানে 1, আর এখানে হবে হচ্ছে 8 না ভাই, 8 দুগুণে 16। এই লসাগু তো পারো নাকি? আশা করি পারো। এই জায়গা থেকে তাহলে আমি এই 1/2 কে 1/2 এর জায়গায় রাখলাম, আর এই কনসেপ্টটাকে উল্টায় যাবে না ভাই? মানে কি হবে, 16/8 আর একে 9 হবে না? 8 আলটিমেটলি আমি যদি এখান থেকে উত্তর চাই, ভাই এবার উত্তর চাই, তাহলে আমার উত্তরটা হবে হচ্ছে 8/9। এটাই আমার ভাই অ্যান্সার। কত নাম্বার? নাম্বার 34, 8/9 হাইড্রোজেন। এখন যদি তোমার এটা চাইতো, কি বলে, এই CH4 চাইতো, তোমার জাস্ট এখানে কি 1/16 বসাতে হতো, বা এটা দুটোই গ্যাস না, তাহলে 1 থেকে বিয়োগ করলেও হইতো, 1 থেকে যদি বাদ দিত তাও হইতো। আচ্ছা, খুব কোনো সমস্যা নাই। নাম্বার 35 প্রশ্নে বলছে, আচ্ছা এখানে কিন্তু চিত্র দেওয়া আছে, এটা কিন্তু জাতীয় চিত্র এই অধ্যায়। এই চিত্রটা তোমার সিকিমে থাকবে, এটা তোমাদের সব জায়গাতেই থাকবে। বলেছে পার্শ্বের গ্যাস পাত্রের স্টপ কর্ক খোলা অবস্থায় পি হচ্ছে 200 পাই আমি, মানে এটাই মোট চাপ। স্টপ কর্ক খোলা অবস্থায় আমি পি 200 পাই। স্টপ কর্ক খোলা অবস্থায় যদি আমি পি 200 পাই, অর্থাৎ এই গ্যাসগুলো মোট চাপ আমাকে কিন্তু ওইটাই প্রদর্শন করছে। ওই দিক থেকে আমার এন এর মোল দেওয়া আছে, বি এরও মোল দেওয়া আছে, মানে এই গ্যাস ও বি গ্যাসের মোল সংখ্যা আমার দেওয়া আছে। এই গ্যাসের আংশিক চাপ কত ভাই? এই একই প্রশ্ন ভাই, কিন্তু একটু ভিন্ন ভিন্ন ফরম্যাটে আসতেছে, তো তাই আমাকে ভাই উপায় না হয় আমাকে দেখাতেই হচ্ছে, আমি দেখাই দিচ্ছি। আমার এটার সলভটা একটু আবার খেয়াল করবো। হ্যাঁ, আমার মোট চাপ পি টোটাল আমার বলা আছে হচ্ছে ভাই 200 মিলিমিটার মার্কারি। আরে ভাই চাপ যেই অপশন মিলিমিটার মার্কারি আছে, অতএব আমাকে আর চাপ নিয়ে ভাই চিন্তা করার কিছু নাই। যেহেতু অপশনে এখানে মিলিমিটার মার্কারি দিয়ে যদি অপশনে কোথাও প্যাসকেল থাকতো বা এটিএম থাকতো, তাহলে আমি অনেক কিছু চিন্তা করতাম। এখন সে চিন্তার প্রয়োজন নাই আমার। তো এই গ্যাসের আংশিক চাপ কি হবে ভাই? ওই তো আবারও নিজ মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ, একই কথাই, নিজ মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ। তাহলে পি অফ এ সমান নিজ মোল কত ভাই? এর নিজ মোল আমি দেখতে পাচ্ছি 6, নিজ মোল বাই মোট মোল হচ্ছে ভাই 20 কি হবে? 6 আর 14 20 ইন্টু মোট চাপ ভাই কত ভাই? 200। তার মানে এটা কাটলে 10, 6 10 60 মিলিমিটার মার্কারি। ক্যালকুলেটর কি লাগবে? মনে হয় না লাগবে, যে সব জায়গায় লাগবে না আমি ব্যবহার করছিও না, তোমাদেরও কিন্তু ব্যবহার না করতে উদ্বুদ্ধ করব, সময় বাঁচাতে হবে তো একটু। এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 22.4 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কি হতে পারে? এই প্রশ্নের ভাই যদি তুমি ফর্মুলা দিয়ে উত্তর করতে চাও, পারবা ভাই, আমার কোনো ইস্যু না ভাই, তুমি পারবা ভাই। পিভি ইকুয়াল টু এনআরটি দিবা, মানে তোমরা যে অ্যাপ্রোচে যাও ভাই, কিন্তু আমার তো ওই অ্যাপ্রোচে আমি যাব না, আমি ওই অ্যাপ্রোচে যাব না ভাই। আমি ভাই অত বুঝি না, আমি খুব সাদাসিধা একটা মানুষ ভাই। অপশন দেখে আমি একটু প্রশ্ন দেখে একটু উত্তর করতে চাই, আমি ওইভাবেই করবো। আর তোমরা কি করবা? তোমরা করবা হচ্ছে পি ভি সমান ডাব্লিউ বাই এম আর টি দিবা। তোমার এখানে দেখো ভাই 3.2 হচ্ছে ডাব্লিউর মান দেওয়া আছে, তোমার এমটা হচ্ছে বের করতে হবে, এম হচ্ছে ওয়াট, আর হচ্ছে 0.0821, টি হচ্ছে এসটিপি হচ্ছে 273, তোমার কি বলে পি হচ্ছে 1, ভি হচ্ছে দেওয়া আছে 2.24। ভাই বহুত হিসাব নিকাশ তুমি করবা ভাই, আমার হিসাবটা ভাই খুব সিম্পল, আমি এইভাবে যাব না। আমার হিসাবটা ভাই এখানে খুবই সিম্পল হয়ে যাবে। সিম্পল হিসাবটা কিরকম? এরকম যে আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা তোমাদের সিস্টেম ভাই, এটা আমি এইভাবে আর কি, এখানে আমি অ্যাপ্রোচ নিব না। আমার সিস্টেম হচ্ছে, আমরা জানি 22.4 লিটার সমান হচ্ছে ভাই 1 মোল যে কোনো গ্যাস হয়। তোমাকে প্রশ্নে বলেছে 2.24। দেখো উত্তরের মিলগুলো কিন্তু বুঝতে হয়, উত্তরের মিল না বুঝলে ভাই তুমি কিন্তু প্রশ্ন সলভ করতে পারবে না। হ্যাঁ, 2.24 লিটারের ভর বলেছে হচ্ছে ভাই 3.2 গ্রাম। আমি যদি ভাই এখান থেকে 22.4 লিটারের চাই, তাহলে ভাই 10 গুণ করতে হবে না ভাই? 32 গ্রাম হবে না ভাই? এই খুব কঠিন কথা বললাম? হ্যাঁ,
আমার উত্তরের কনসেপ্টটা এরকম ধরা হবে ভাই এমসিকিউ এর জন্য। তাহলে 32 ভর কার ভাই? এখানে অক্সিজেনের হবে ভাই, শেষ কথা। 37টা আমার আর করে দেবো না আমি, এটা তোমরা পারবা। 37ও পারবা, 38ও পারবা ভাই। 37 38 ভাই ইজি, এগুলো তুমি দেখে নিবা। একই টাইপের প্রবলেম অনেক দেখেছি আমরা, এখন আর দেখবো না। 38 হলো। এবার 39 নাম্বার বলছে গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটি? তুল্য ভর, পারমাণবিক ভর, আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর। ভাই গ্রাম পারমাণবিক ভরটাই ভাই খুব ইম্পর্টেন্ট এই জায়গায়। কারণ তুমি গ্যাসের ব্যাপন হার যখন তুমি নির্ণয় করবা, তোমার গ্যাসের ব্যাপন হারের আসলে কনসেপ্টটা কি আর একটু বিষয়টা একটু ক্লিয়ার করে আমি তোমাদের কাছে। কোনো গ্যাসের ব্যাপন হার যখন তোমার কাছে চাইবে, ওই রেসপেক্টে তোমার কিন্তু গ্যাসের সংকেত ভরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি একটা গ্যাসের গ্রাম পারমাণবিক ভরটা আসলে না, মানে এই জিনিসটা একটু বোঝাই তোমাদেরকে, একটা নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে বোঝানো হয়। এখন আমার কথা হচ্ছে গ্যাস তো ভাই তুমি একটু একটা নাও বা তুমি তার অর্ধেক নাও, গ্যাস তো ভাই গ্যাসই, গ্যাসের কি পরিবর্তন হবে? গ্যাসের কিন্তু এখানে পরিবর্তন হবে না। ওই জায়গা থেকে গ্যাসের ব্যবহারের সম্পর্কটা কিন্তু তার আণবিক ভরের সাথে কিন্তু বেশি রিলেটেড। কারণ তোমাকে যখন আমি বিভিন্ন গ্যাসের নাম বলে দেবো, CH4O2, তুমি কিন্তু তার আণবিক ভরে বের করবে, এবং এটাই কিন্তু তার সরাসরি রিলেটেড একটা জায়গা। আণবিক ভরের চেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা ছিল কিন্তু গ্যাসের ঘনত্ব। তো ঘনত্ব অপশনে নাই, মানে ওই বাষ্প ঘনত্ব। আমার উত্তর এখানে কিন্তু ভাই আণবিক ভরটাই কিন্তু আমার এখানের উত্তর হবে আণবিক ভরের সাথে। আচ্ছা 25 পরের প্রশ্নটা একটু আমরা দেখি। বলেছে 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে HCl, দ্বিতীয় মুখে NH3 গ্যাস একসাথে ঢোকানো হলে NH4 সেলের সাদা ধোঁয়া সৃষ্টি হবে কোথায়? ওরে আল্লাহ, এটা একটা সিকিউ এর প্রশ্ন ভাই। যেহেতু প্রশ্ন আমার আসছেই, আমার এখানে এখন উত্তর করতে হয়, কিছু করার নাই। আমি একটা স্কেমেটিক ডায়াগ্রাম এঁকে দিই তোমাকে। ধরো আমার এইটা হচ্ছে আমার সেই কাঁচ নল, যা এই কাঁচ নলের টোটাল দূরত্ব আমার হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আমি বললাম যে আমার এক মুখে HCl, আমি বললাম হচ্ছে আমার এই পাশে আছে হচ্ছে ভাই, আমার এই পাশে আছে হচ্ছে HCl, আমার এই পাশে আছে হচ্ছে NH3, ভেরি ফাইন। এখন HCl আর NH3 এই দুটোর মধ্যে কিন্তু 9-10 এর একটা বিক্রিয়া ছিল, এটা 9-10 এর একটা কোশ্চেন ছিল, এটা যে কোথায় কার কাছে সাদা ধোঁয়া তৈরি হবে, তাই কিনা? তো HCl আর NH3 যখন বিক্রিয়া করবে তখন তৈরি হবে NH4 সেল। তখন কি তৈরি হবে বলতো? NH4 সেল। ধরো এটা আমি বললাম যে এখান থেকে x দূরত্বে তৈরি হলো, এখান থেকে সেটা থাকলো হচ্ছে 25 মাইনাস x দূরত্বে। এটা কি গ্যাস ভাই? এটা হচ্ছে NH4 সেল। এরই কি ভাই? সাদা ধোঁয়া তৈরি হয়। NH4 সেলের সাদা ধোঁয়া তৈরি হয়। আচ্ছা আমি প্রথম মুখটা কিন্তু এই পাশে ধরেছি, মানে প্রথম মুখ থেকে 10 থেকে, আচ্ছা ওই তো প্রথম মুখে বলা আছে তো, সমস্যা নেই। এবার আসো গ্যাসের ব্যাপন হারের সম্পর্কটা আসলে কিভাবে রিলেটেড। গ্যাসের ব্যাপন হারের দুটো ফর্মুলা আছে ভাই। আমরা R is proportional to বলতাম হচ্ছে 1/√D, 1/√D। এটাকে কিন্তু উল্টা ভাবে লেখা যেত 1/√M বলা যেত, কারণ ব্যাপন হার আর আণবিক বাষ্প ঘনত্ব আর আণবিক ভর কিন্তু রিলেটেড। হ্যাঁ অবশ্যই 2D এর একটা ফ্যাক্ট থাকতো, বা M সমান 2D হইতো, বা D সমান তোমার M/2 হতো, বা 2 তো কেটে যাবে যদি আমি ইকুয়েশন নিই। ওই পার্সপেক্টিভে আমি যদি এখান থেকে R এর মানটা যদি এভাবে লিখতে চাই যে R HCl বাই R NH3, আমি বলবো কি হবে বলতো? √M NH3 বাই M HCl। কারণ ওই দেখো ওইটাই ব্যস্ত আণবিক সম্পর্ক, এখানে যেটা উপরে আছে নিচে থাকবে, এখানে যেটা নিচে আছে এই এমটা এখানে উপরে থাকবে। আচ্ছা এইটা কিন্তু একটা বেসিক সূত্র ভাই, এটা একটা বেসিক সূত্র ব্যাপনের। আরো একটা সূত্র আছে কিন্তু সেটা তোমরা ওভাবে খেয়াল করো না, ওই সূত্রটা আমি একটু বলে দিই। এই ম্যাথ যখন আমরা করছি ওই সাপেক্ষে, সেটা হচ্ছে R is equal to V/T। এখন এটা যখন আমি অনেককে বলি, অনেকে বলে ভি হচ্ছে বেগ বাই সময়, এটা ত্বরণের ইকুয়েশন নাকি ভাই? না, এটা ত্বরণ না ভাই। V/T কেমিস্ট্রির ক্ষেত্রে আমার ত্বরণ নিয়ে খুব বেশি কাজ নাই, ফিজিক্সে থাকতে পারে, আছেও অবশ্যই। এই ভি কিন্তু ভাই আয়তন, হ্যাঁ এটা ভুল করা যাবে না। এই ভি হচ্ছে আমার আয়তন। টি কি ভাই? সময়। আয়তন হলে টি এখানে আমার অবশ্যই সময়ই হবে, কিছু করার নাই। কারণ আয়তন আর সময়ের
মধ্যে ব্যাপনের একটা সম্পর্ক আছে, এইভাবে সেটা হলো একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস ব্যাপিত হতে কত সময় লাগছে, এই হারটা কিন্তু ব্যাপন হার। এখানে ইউনিটটা কিন্তু মিটার কিউব পার সেকেন্ডেও আমরা বলতে পারি। ব্যাপনের যদি কখনো চায় একক কি ব্যাপন হারের ইউনিটলেস এই সাপেক্ষে, বাট এখানে কিন্তু আছে ভাই মিটার কিউব পার সেকেন্ড তুমি বলতে পারো, বা লিটার পার সেকেন্ড তুমি কিন্তু বলতে পারো, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে কি পরিমাণ গ্যাস। ধরো তোমার রুমের দরজা দিয়ে একটা গ্যাস বের তো হয়ে যাচ্ছে, ব্যাপন তো, তাই কিনা? তো এই রুমের সম্পূর্ণ গ্যাস ধরো 200 বা ধরো 20,000 লিটার গ্যাস আছে তোমার এই রুমের মধ্যে, বের হইতে ধরো 10 সেকেন্ড সময় লাগলো, তাহলে তোমার ব্যাপন হার কত? গ্যাসগুলো বের হওয়ার হার আছে না একটা, সেটা কি 20,000/10, মানে 2,000 লিটার বের হচ্ছে পার সেকেন্ডে, 2,000 লিটার পার সেকেন্ড ব্যাপন হার। এবার আসি আমরা একটু ভাই, এবার উপরের চিত্র একটু খেয়াল করো। যদি আমরা এইখানে একটু তাকায় দেখি, এইখানে এই সিএল তো ভাই এই আয়তনটা পরিভ্রমণ করে এই জায়গায় আসে নাই, 100 বার আসছে কিন্তু ভাই। এখান থেকে কিন্তু এইটুকু আসার জন্য কিন্তু ভাই NH3 কিন্তু এই আয়তনগুলো কিন্তু ভাই সে ব্যাপিত হয়েছে কি হয় নাই? 100% এই আয়তন কিন্তু সে কি করেছে? পরিভ্রমণ করেছে। ওই সাপেক্ষে সময় কি ভাই দুইটা আলাদা আলাদা লাগছে? আমি একটু এখানে যদি একটু এই চিত্রটাকে একটু যদি করে দিই, এখানে একটু ডার্ক করে দিই, ভাই বলতো সময় কি ভিন্ন লাগছে না একই লেগেছে? যে এই সিএল এখানে আসছে, NH3 এখানে আসছে, দুটো কি সময় একই লেগেছে না ভিন্ন লেগেছে? ভাই সময় একই লেগেছে। এই সিএল একটু ভারী বেশি, তো ওর তো একটু আগাইতে সময় বেশি লাগবে স্বাভাবিক, মানে দূরত্ব তো অল্পই আগাবে একটা একই সময়ে। কিন্তু NH3 একটু হালকা গ্যাস না, ও কিন্তু একটু তাড়াতাড়ি মুভ করবে, তাই তো একটু তাড়াতাড়ি মুভ করবে। ওই সাপেক্ষে এই সেল একই সময় এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বাট NH3 একই সময় একটু বেশি দূরত্ব অতিক্রম করেছে, তুমি দেখতেই পাচ্ছ ঘটনাটা। অর্থাৎ এবার যদি আমি একটু আয়তনে আসি, সময় সেম কিনা? 100% সময় সেম। আচ্ছা, তাহলে আমি সময় যদি সেম হয়, তাহলে আমি এখানে কিন্তু ভাই ফর্মুলাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি ভাই। আমি এক্সটেনশন লিখতে পারি যে দেখো এখানে আর আর ভি কিন্তু ভাই পরস্পর কি সমানুপাতিক না? আর আর ভি কিন্তু পরস্পর সমানুপাতিক। সময় যেহেতু একই, আমার টাইম নিয়ে তো আর কাজ নাই, একই সময় যেহেতু, তাহলে আমি এখানে বলতে পারি না যে আর এইচসিএল সমান এখানে ভাই হবে VHCl বাই VNH3, কারণ আর এর সাথে এটার সম্পর্ক কি ভাই বলতো? সমানুপাতিক। এই বুঝেছো কি বুঝো না? এটা একটু পজ করে শুনে নেওয়া দরকার হলে। আর এইচসিএল আর VHCl এটা পরস্পর সমানুপাতিক। তো এই জন্য কিন্তু দেখো আমি HCl এর সাথে HCl লিখছি, কিন্তু ভাই দেখো তো এখানে কিন্তু ব্যস্তানুপাতিক ছিল, দেখো HCl এর সাথে কিন্তু এখানে NH3 লিখছি, এখানে এটা ছিল ভাই কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাত ছিল সম্পর্কটা। আর এইটা কিন্তু ভাই সমানুপাত সম্পর্ক, এই জন্য এভাবে লিখেছি। অনেকগুলো কথাই বললাম ভাই, এখন একটু আমরা দেখবো আসলে ঘটনাটাকে। আমি এইটুকু একটু মুছে দিলাম, এখানে একটু দেখাই, এটা তোমাদের জন্য সুবিধা আছে কিছু। এবার আসো, ঘটনাটা হচ্ছে যে VNH3 এইটা একটা ধরো সিলিন্ড্রিক্যাল শেপ, আমরা কিন্তু ওইখানেই ধরতে পারি যে কাঁচ নল এটা সিলিন্ড্রিক্যাল শেপ। অবশ্যই ভাই বলো তো, একটা কাঁচ নলের বা এই ধরনের সিলিন্ডারের ক্ষেত্রে আমার আয়তনের জন্য কি ফর্মুলা কি ছিল ভাই বলো তো? পাই আর স্কোয়ার এল না, পাই আর স্কোয়ার এল না, 100% পাই আর স্কোয়ার এল। এখন তাহলে আমি কি ভাই VH3 এর জন্য কি ভাই আমি লিখতে পারি না? কারণ এটা তো ভাই সুষম, এটা কিন্তু ভাই এই জায়গায় কিন্তু ভাই এটা সুষম অবস্থায় আছে মোটামুটি। এখন যেহেতু এটা সুষম অবস্থায় আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে আর ভাই, এখানে কিন্তু এই ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ নাই, একদম সুষমভাবে কিন্তু এটা পরিবেষ্টিত। অতএব VHCl এতটুকু দূরত্ব অতিক্রম করেছে, যার ব্যাসার্ধ ছিল হচ্ছে ভাই আর। ব্যাসার্ধ কি ছিল ভাই বলতো? আর। তাহলে আমি কিভাবে বলতে পারি না, পাই আর স্কোয়ার এক্স, এটা কি বোঝা গেছে? পাই আর স্কোয়ার এক্স এই সেলের জন্য। ভেরি ফাইন, যদি বোঝা যায় আমি কি VNH3 এর জন্য কি বলতে পারি না, পাই আর স্কোয়ার 25 মাইনাস এক্স। কারণ দেখো এখানে সে এই আর দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু আমার লেন্থ কত ছিল ভাই বলতো? এল তো লেন্থ, 25 মাইনাস এক্স ছিল কিন্তু আমার এখানে লেন্থ। এই দুটো যদি আমি এখন উপরে বসাই, তাহলে বিষয়টা একটু কেমন দাঁড়াবে একটু দেখি আমরা। আমি আমার MNH3 বাই MHCl, এটা আমার রুট ছিল, সমান আমার এখানে বসবে হচ্ছে ভাই
এই সেল বাই VnH3, এটাই তোমরা কিন্তু করেছো। আলটিমেটলি আমি এখানে কিন্তু এবার ভাই মান বসাতে পারি। NH3 এর জন্য ভাই 17, এই সেলের জন্য হচ্ছে ভাই 36.5, VH হচ্ছে ভাই পাই আর স্কয়ার এক্স, আমি দেখে নাও, দেখো এই দেখো এক্স এই সেলের জন্য, আর তোমার NH3 এর জন্য 25 মাইনাস এক্স, পাই আর স্কয়ার 25 মাইনাস এক্স। দেখো পায়ের স্কয়ার কিন্তু ভাই কাটে, কি থাকে এক্স বাই 25 মাইনাস এক্স থাকলো। আমরা এখানে রুট করে ফর্মুলাটা বের করতে পারি। 17 বাই 36.5 রুট ওভার অ্যান্সার 0.682 সমান এক্স বাই 25 মাইনাস এক্স। তুমি যদি এখানে এখন এটার ক্যালকুলেশন সলভ করতে চাও, 25 ইন্টু 0.682 17.05 মাইনাস 0.682x সমান হচ্ছে শুধু x, তাহলে আমার এখানে x এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 17.05 ডিভাইডেড বাই 1.682। ক্যালকুলেশন করলে উত্তর আসছে কাছাকাছি হচ্ছে আমার 10 সেন্টিমিটার। এটার x এর ভ্যালু আসছে হচ্ছে আমার ভাই এখানে x ইজ ইকুয়াল টু আমার আসছে 10 সেন্টিমিটার। সেটা ভাই কি প্রথম মুখ থেকে 10 মিনিট। দেখা একটা 40 নম্বর প্রশ্ন সলভ করতে আমাদের ভাই 10-15 মিনিট লেগে গেল ভাই, কিন্তু ভাই কনসেপচুয়াল ম্যাথ। তুমি আশা করি প্রবলেমটা সম্পূর্ণ বুঝতে পেরেছো, এটা সিকিউ আসবে কিন্তু, এই জন্য এতগুলো কথা বললাম ভাই। ওকে, ভেরিফাই। আমরা এবার তাহলে আমাদের পরের প্রশ্নটা একটু দেখি ভাই। কোন গ্যাসে ব্যাপন হার বেশি ভাই? যার ভর কম ভাই তারই ব্যাপন হার বেশি। এটা অনেকে দেখতে ভুল করতে পারো ভাই, এটার ভর কিন্তু ভাই 17, এর ভর কিন্তু ভাই 16। হ্যাঁ, এটাই মনে হয় সর্বনিম্ন, এটাই উত্তর হবে। কাছাকাছি ভর দিচ্ছে অনেক, এটাও ব্যবহৃত সময় অধিক। এবার দেখো ভাই, ব্যাপন হার বেশি, প্রশ্ন বুঝে উত্তর করবা। ব্যাপিত হতে অধিক সময় লাগবে মানে কি? ব্যাপন হার কম। অধিক সময় লাগবে মানে কি? ব্যাপন হার কম। ক্লিয়ার? এটা মাথায় থাকে যেন। ব্যাপন হার কম হলো যার ভর এখানে সব থেকে বেশি ভাই। সালফার ডাইঅক্সাইডের ভর এখানে সবচেয়ে বেশি, 43-এর কই হবে উত্তর। এগুলো তোমরা ভাই বুঝো। কার ব্যাপন হার সর্বাধিক, কার সর্বাধিক, ওই একই প্রশ্ন। কার কোন গ্যাসটার ব্যাপন হার সমান, এই কটা প্রশ্ন একই ভাই। এখানে আসলে বোঝার কিছু নাই, এখানে লিটারালি বোঝার কিছু নাই। আমাদের প্রশ্ন আছে, এখনো আছে, এগুলো প্রশ্ন সব একই টাইপেরই প্রশ্ন, পারবা। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত উত্তর করে দিলাম ভাই। 43, 44, 45, 46 পর্যন্ত প্রশ্ন তোমাদের হচ্ছে। এবার 48 নম্বর প্রশ্ন দেখো। এগুলো ভাই ইজি, এগুলো যদি না পারো ভাই কমেন্ট করো বা আমাকে জানাও, বলে দেবো। বাট এইখানে এটা খুব কনসেপচুয়াল জায়গা না ভাই, ভর বের করলেই হয়ে যায়। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আরএমএস বেগ বেশি? 20, এই প্রশ্ন তোমার। এটা হচ্ছে কত নাম্বার? 48 নাম্বার, 48। এটা 48 একটু মুছে গেছে, বুঝে নিও। এটা হচ্ছে আমার 48 নাম্বার প্রশ্ন। আরএমএস বেগ, রুট মিন স্কয়ার ভেলোসিটি। সি ইজ ইকুয়াল টু, ফর্মুলা মনে রাখবো ভাই, রুট ওভার 3RT/m। একই তাপমাত্রায়, এইটা হচ্ছে আরএমএস বেগের ফর্মুলা, রুট 3RT/m। m এর মান যত কম হবে সি এর মান তত বেশি হবে, ওই একই কথা ভাই। তাহলে এখানে কার আরএমএস বেগ সব থেকে বেশি? যার ভরের মান সব থেকে কম। দেখো ভাই, এখানে হাইড্রোজেনের ভরই কিন্তু ভাই মোটামুটি সবচেয়ে কম, H2। এসটিপিতে O2 গ্যাসের আরএমএস বেগ কত? প্রশ্নটা ভাই ইম্পর্টেন্ট, এবং রিসেন্ট ইয়ারে মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা মান আসছিল উইদাউট ক্যালকুলেটর। এটা মুশকিল ছিল, এত তো মুখস্থ করা যাবে না। হ্যাঁ, হাজারনাক স্যারের বইয়ের অনুশীলনের এমসিকিউ কিন্তু সরাসরি অনেকগুলো এক্সাম, অ্যাডমিশন এক্সামের পরীক্ষায় আসে। হ্যাঁ, তো এটা ভাই আসলে বের করা মুশকিল, আমাদের ক্যালকুলেটরে আমরা বের করতে হবে। O2 গ্যাসের আরএমএস বেগ চাইছে কততে ভাই? চাইছে হচ্ছে 27 ডিগ্রিতে, মানে আমার কিন্তু 300 কেলভিন টেম্পারেচার। রুট ওভার 3 ইন্টু, দেখো ভাই একটা কথা বলবো এবার আমি, এই যে বেগগুলো মিটার পার সেকেন্ডে বের হচ্ছে, এগুলো কি কোনোভাবে তোমার মনে হচ্ছে এটা সিজিএস একক? মিটার কি সিজিএস এককের কনসেপ্ট? মিটার কিন্তু এসআই একক ভাই। মিটার যদি এসআই হয় তাহলে তোমার কিন্তু এখানে আর বলো, টি বলো, টি কেলভিন ডিগ্রি, এর কোনো ইয়ে নাই, তুমি কেলভিনে ধরতে হবে। তুমি আর বলো বা এম বলো, এগুলোকে কিন্তু কিসে নিতে হবে ভাই বলো তো? এসআই এ নিতে হবে ভাই। এটা কিন্তু খুবই কনসেপ্ট একটা এখানে ভুল করে পোলাপান, যে এখানে এম আসলে
আমরা আণবিক ভরটাকে কখনোই না কেজিতে প্রকাশ করে কিন্তু অভ্যস্ত না। আণবিক ভরকে আমরা সবসময় গ্রামেই প্রকাশ করে অভ্যস্ত। কিন্তু এই প্রশ্নে তুমি যদি ভুলেও এটাকে তুমি গ্রামে লিখে ফেলো, তোমার উত্তর ভাই জীবনেও আশেপাশেও থাকবে না। মনে থাকে জানো কথাটা? তার মানে এখানে এমটা বসবে কিন্তু ভাই কেজি এককে, কিসে বসবে? কেজি। আর আর বসবে হচ্ছে 8.314, কারণ এটা জুল। আমার এটা হচ্ছে ভাই 300, আর এটা বসবে হচ্ছে 32 × 10⁻³ অক্সিজেনের আণবিক ভর হচ্ছে আমরা 32 গ্রাম পার মোল বলি না, এটাকে আমার নিতে হবে ভাই কিসে ভাই বলতো? কেজিতে নিতে হবে। এটা কেজিতে নিলেই উত্তরটা তোমার মোর অ্যাকুরেট হবে, অরেঞ্জ কিন্তু অ্যাকুরেট হবে না, উত্তর ভুল হয়ে যাবে। তো তুমি এটা এখন যদি বসাও ক্যালকুলেটরে, তুমি উত্তর ভাই পেয়ে যাবা 3 × 8.31314 × 300 ডিভাইডেড বাই 32 × -3। আমি যদি রুট করি অ্যান্সারের 483.56, একদম ঘ নাম্বার জল জল উত্তর করছে এখানে আমাদের। এটাই উত্তর ভাই, কিছু করার নাই। কিন্তু এইখানে যদি তুমি একটু ভুল করে ফেলো তাহলে মেলা কিছু করার আছে, কিন্তু মানে তোমাকে শুধরে নিতে হবে। এরপরে আসো, এর পরের বিষয়টা হচ্ছে স্থির তাপমাত্রা আরএমএস বেগের সঠিক ক্রম ভাই ভরের সাপেক্ষে যাবে। স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম, এখানে ভর কার কম সব থেকে? হাইড্রোজেনের ভর ভাই সব থেকে কম, দেখতেই পাচ্ছি এখানে। হ্যাঁ, এর সবচেয়ে বেশি হয় ভাই, এটা হচ্ছে 2, 14, 44, আমি দেখতেই পাচ্ছি। এটা তোমাদেরও বোঝা উচিত। কোন গ্যাস? একই প্রশ্ন ভাই, একই প্রশ্ন বারবার। এরপরেরটা দেখো, এরপরেরটা বলেছে 1 মোল গ্যাসের গতি শক্তি কত হবে? 1 মোল গ্যাসের গতি শক্তি কত হবে? গতি শক্তির ফর্মুলা কি জানা আছে ভাই? গতি শক্তির ফর্মুলা যদি তোমার জানা না থাকে, এটা জানতে হবে। ইকে সমান 3/2 nRT, 3/2 nRT। 1 মোল যখন বলেছে তার মানে 3/2 RT। গতিশক্তি ইকে সমান 3/2 nRT, এটা হচ্ছে তোমার গতিশক্তির ইকুয়েশন। কিভাবে আসলে দেখতে চাইলে পরে দেখানো যাবে, বাট এটা মুখস্থ রাখলে তোমার জন্য বেশি সুবিধা। তাহলে দেখো 1 মোল গ্যাসের দেখো 3/2 nRT, কিন্তু এটা মূল সূত্র দেখো অপশনে কিন্তু দেওয়া আছে। এরকম একটা প্রশ্ন আমি শুরুতে মনে দেখেছিলাম। n P = nRT, এটা কিন্তু অ্যাকুরেট হতো, কিন্তু যখন 1 মোল বলে দিবে ভাই, তাহলে n কি আর বসবে ওই জায়গায়? n এর মান 1 হয়ে যাবে না? হ্যাঁ, আমার এখানে n এর মান 1 না ভাই, তাহলে আমার কি হবে বলো তো? 3/2 RT, এটাই কি ভাই আমার ইকে এর মান। তার মানে আমার এখানে 3/2 RT হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। পরের প্রশ্ন ভাই সিমিলার প্রশ্ন, তুমি উত্তর এখানে বসাই দিলেই পেয়ে যাবা ভাই, এখানে মাথা ঘামানোর খুব বেশি কিছু নাই। বলেছে হচ্ছে যে 17°C তাপমাত্রায় 1 মোল N2 এর গতিশক্তি কত? n এর মান ভাই 1, আর ভাই 8.314, t হচ্ছে ভাই 290। তুমি এখানে যদি বসাও তুমি উত্তর পেয়ে যাবা। সবই বসাই দিয়ে দেখাবো তোমাদের কাছে, দেখাই। 1.5 × 8.314 × 290, 361,636.59, এটাই আসছে 54 খ ভাই। এখানে বসাই দিলে উত্তর ভাই এটা জুলে আসবে। হ্যাঁ, এটা জুলে আসবে উত্তরটা। ওকে, এটা ভাই একটু মাথায় রাখো কিন্তু। হ্যাঁ, আমি সব প্রশ্ন কিন্তু আর একই টাইপের প্রশ্ন সলভ এখানে আমরা ইউজ করবো না, আর মনে থাকে জানো। ওকে, এরপরে বলেছে, এইটা বলে দিয়েছে যে কক্ষ তাপমাত্রায়, একই প্রশ্ন দুটো নাকি? আচ্ছা, কক্ষ তাপমাত্রায় N2 এর একটি অণুর গতিশক্তি কত আর্গ? কক্ষ তাপমাত্রায় N2 এর একটি অণুর গতিশক্তি কত আর্গ? এই তো এবার আসবে হচ্ছে একটা কনসেপ্ট ভাই। আমরা একটু যদি শুরুতে যাই, দেখো তোমাদের আমি এখানে একটা জিনিস বোঝাইছিলাম। এই দেখো ভাই, এই দেখো বোল্টজম্যান ধ্রুবক বলেছিল না 25 নম্বর প্রশ্নে। সবকিছু ভাই কিন্তু দরকার আছে ভাই, সবকিছু দরকার আছে। কে বোল্টজম্যান ধ্রুবক দেখো 1.38 × 10⁻23। এই উত্তর বের করে রাখছিলাম, কিন্তু কেন বের করে রাখছিলাম এবার বুঝতে পারবা। সবই কিন্তু ভাই দরকারি জিনিস। হ্যাঁ, আমরা এতক্ষণ যে 3/2 nRT ইকে সমান 3/2 nRT হিসাব করছিলাম, কিন্তু একক মোলের সাপেক্ষে। কিসের সাপেক্ষে? একক মোলের সাপেক্ষে। কিন্তু যদি আমরা একক মোলে একটা অণু নিই ভাই, তখন ইকে সমান হয়ে যাবে 3/2 nKT, মানে n ড্যাশ দিয়ে একটু বোঝাই আর কি, nKT। এখানে n হচ্ছে
অণুর সংখ্যা, এন কি, এন হচ্ছে অণুর সংখ্যা। আর এখানে এন কি ভাই, এন হচ্ছে এখানে মোল সংখ্যা। দেখো ভাই, একটা অণুর ভর তুমি যদি বের করতে, একটা অণুর ভর বলছে আর কি, একটা অণুর তুমি যদি গতিশক্তি বের করতে চাও, তখন কি তুমি মোলার গ্যাস ধ্রুবক দিয়ে আর হবে? তখন তো তোমার লাগবে বোল্টজম্যান ধ্রুবক। আর বের করতে চাই এক মোল, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সে গতিশক্তি বের করতে চাই, বা তাকে ইনক্রিজ করতে তাপমাত্রা বের করতে চাই। কিন্তু বোল্টজম্যান বা কে চাই শুধু একটা সিঙ্গেলের জন্য, বা দুটো তিনটা একটা নির্দিষ্ট নাম্বারের জন্য। আর ওইটা চাই মোলের সাপেক্ষে, 1 মোল 2 মোল 1.5 মোল, এই মোলের সাপেক্ষে। বিষয়টা কি বোঝা যাচ্ছে, কথাটা আমি কি বলতে চাচ্ছি? তো এইখানে আমার কিন্তু বোঝে ভাই এন কে টি, অর্থাৎ নাইট্রোজেনের তুমি এখানে N2 এর একটা অণু নিছো, তাপমাত্রা নিছো কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানে তুমি থাকবে কি ভাই, তোমার বোল্টজম্যান ধ্রুবক ভাই। এইটা যাতে মাথায় থাকে একটা অণুর জন্য, ক্লিয়ার? একটা অণুর জন্য মনে থাকবে তো এই সূত্রটা, দুটো সূত্র দুটো ব্যবহার, এটা মোলের জন্য আর এটা অণুর জন্য। আরটা জাস্ট কে দ্বারা, আর কে জাস্ট তুমি এখানে বোল্টজম্যান দ্বারা রিপ্লেস করে দিবা, বোল্টজম্যান কনস্ট্যান্ট দ্বারা তুমি রিপ্লেস করে দিবা। তাহলে এখানে তুমি অণুর সংখ্যা বসালে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। তাহলে 3/2 কেটি উত্তর হবে এখানে আসলে 3/2 কেটি। তুমি কে এর মান তুমি জানো ভাই 1.38 into 10 to the power minus 23 into 1.5 into 298। দেখো উত্তর আসছে 6.16, কয় আমার 6.17। নাইট্রোজেন একটি অণু বলেছে, হ্যাঁ 6.17 আছে তো এখানে, হ্যাঁ ওই তো 6.17 into 10 to the power minus 23। এটা হচ্ছে আমার উত্তর 17 জুল। হ্যাঁ এটাই আমার উত্তর, -23 উত্তর কিন্তু ভাই, প্লাস না, উত্তর কিন্তু -20। এখানে কিন্তু তোমাকে অপশন কতখানি ঝামেলা করে রাখছে, দেখছো? তোমার এখানে কিন্তু ঝামেলা করে রাখছে, এখানে কিন্তু +23 দেওয়া, উত্তর কিন্তু -23 ভাই। ঠিক আছে, খেয়াল করে উত্তর দেখাইবা। এই হচ্ছে ভাই ঘটনা। তাহলে আমি একটু ইকুয়েশনটা একটু তোমাদের লিখিয়ে দিই ভাই। 3/2 n এর মান 1, k এর মান হচ্ছে 1.38 into 10 to the power minus 23 into 298। উত্তর হচ্ছে আমার খ, মনে থাকে জানো। এই উত্তর ভাই আমি আর করে দিব না, এটা তুমি বুঝতে পারছো। 29 ডিগ্রি তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? এটার উত্তর ভাই কিচ্ছু না। তুমি 3 গ্রাম নাইট্রোজেন যখন তুমি এখানে নিবা, 3 গ্রাম নাইট্রোজেনকে তুমি মোলে কনভার্ট করবা, এনআরটি করো ভাই, এটাই সুবিধা হয়। যখন যেটা আমাকে চাইবে সেভাবে কিন্তু ভাই কাজ করতে হবে। 3 গ্রামকে আমি মোলে কনভার্ট করব, মোলে কনভার্ট করে আমি কি করব ভাই, ওইটা ওই সূত্র দিয়ে আমার ব্যবহার করবো ভাই, আর কিচ্ছু না। আচ্ছা, দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? 58 নাম্বার কোশ্চেন আর কি। এটার কনসেপ্ট আমি অলরেডি বলে দিয়েছি। তুমি গতিশক্তি সমান তখনই পাবা, ক্যালকুলেটর তুলে আসলে এখানে লাভ নাই, তুমি তখনই পাবা যখন তার তাপমাত্রাটা সমান হয়। একটু খেয়াল করো তো, ই কে সমান 3/2 nRT। আরে ভাই দুটো গ্যাস তো ভাই, তুমি তো একটা মোল তো নিতে পারছো না। দুটো গ্যাসের আণবিক ভর যদি সমান হয়, এটা আসলে দুটো গ্যাস তাহলে আণবিক ভর সমান কেমনে হলো ভাই? দুটো গ্যাসের আণবিক ভর সমান তুমি কেমনে আলাদা আলাদা গ্যাসের আণবিক ভর সমান বলতে পারো? বলতে পারো না তো, এটা তো মানে কনসেপচুয়ালি এরর আছে এই কথার মধ্যে ভাই। কিন্তু তাপমাত্রা তো ভাই ভিন্ন ভিন্ন হইতে পারে। এই তাপমাত্রার মান যদি একই হয়, 1 মোল গ্যাস আমি যে কোনোটাই নিই না কেন, তাপমাত্রা একই হলে ওর ওই ভিন্ন ভিন্ন গ্যাসের গতিশক্তিও কি হয়, একই হবে। তাহলে আমার এখানে তাপমাত্রাটা ইম্পর্টেন্ট ভাই। 44 গ্রাম CO2 এর আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? 44 গ্রাম CO2 এর আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? এর জন্য কিচ্ছু না ভাই, পিভি সমান আমরা জানি হচ্ছে এনআরটি। 44 গ্রাম CO2 মানে n এর মান হচ্ছে ভাই 1, অতএব ভাই পিভি ইজ ইকুয়াল টু ভাই আরটি, কারণ এখানে n এর মান ভাই 1, তার মানে এর উত্তর এটা। 8 গ্রাম হিলিয়ামের জন্য তাহলে কোনটা সত্য? হিলিয়ামের ভর কত ভাই বলো তো? 4 না, তার মানে এর মোল 8 গ্রাম হিলিয়াম, মানে 8 গ্রাম হিলিয়াম মানে ভাই মোল কত তার? 8 গ্রাম হিলিয়াম, অর্থাৎ তার মোল n সমান কিন্তু ভাই 2, তাহলে পিভি সমান 2 আরটি। দেখো আছে, অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা, বোঝা গেছে বিষয়টা? গুড, ভেরিফাইড।
এটা বোঝা গেলে আমরা আমাদের পরের প্রশ্নে ভাই যেতে পারি। কোন গ্যাসের ব্যাপন হার সর্বাধিক? এটা আমাদের মনে হয় এই পেজটা মনে হয় 2বার আসছে। আচ্ছা, ইজ নট অ্যান ইস্যু। এরপরে হচ্ছে আমরা যেতে পারি হচ্ছে আমাদের নেক্সট পোর্শনে। সেটা হচ্ছে এইখানে হলেই আমাদের অংশটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এইখানে এইটুকু হলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে এই জায়গা থেকে এমসিকিউ এর আসার প্রবাবিলিটি অনেক বেশি হয়। এই জায়গা থেকে এমসিকিউ কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়। আমি একটু শেষ করি। দেখো, এটা বোঝানোর আগে লাস্টের গুলো আমাদের ওভাবে নাই ভাই। লাস্টের অংশগুলো আমাদের বেশি একটা পরীক্ষায় আসে না, ওইটা খুব একটা নেসেসারি অংশ না। আমি দাগাই দিচ্ছি উত্তরগুলো তারপরও। কিন্তু এই অনুবন্ধী অম্লক্ষার যুগলের জায়গাটা কিন্তু ভাই খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি একটু এই জায়গায় যদি একটু আসি, দেখো আমরা এখান থেকে বলতে পারবো অনুবন্ধী অম্লক্ষার যুগল। অনুবন্ধী অম্লক্ষার, এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি তত্ত্ব। এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি তত্ত্ব ভাই। এটা কিন্তু পরীক্ষায় আসবেই, মানে কোনো সন্দেহই না এটা পরীক্ষায় আসবে না। এটা পরীক্ষা কিন্তু ইজিলি তুমি পাবা। এইখানে বিক্রিয়া 3টা দেওয়া আছে ভাই। বিক্রিয়া 3টা আমি দেখবো। আমাদের মানে এই 3টা বিক্রিয়ায় মূল ইস্যু না ভাই, যে কোনো প্রক্রিয়া আসলে আমরা এখান থেকে করে দেবো। তুমি খালি একটা জিনিস মনে রাখবো ভাই, একটা অ্যাসিড মোটামুটি কিন্তু সে H+ ত্যাগ করতে পারে, রাইট? একটা অ্যাসিড হচ্ছে H+ ত্যাগ করতে, ধরো আমি তো বললাম হচ্ছে কোথাও থেকে আমি বললাম হচ্ছে ধরো HCl, সেই আমি বললাম HCl, এই যদি একটা H+ ত্যাগ করে হবে হচ্ছে Cl-। বুঝো বিষয়টা জাস্ট একটু। এই যেহেতু H+ ত্যাগ করলো, তার মানে এই হবে ভাই অ্যাসিড, এখানে কিন্তু কোনো সন্দেহ নাই। HCl হবে হচ্ছে অ্যাসিড, এখানে কোনো সন্দেহ নাই। অ্যাসিড থেকে H+ ত্যাগের পরে যেটা আসবে সেটা হচ্ছে তার কি হবে বলতো? অনুবন্ধী ক্ষার। সেটা কি আসবে? অনুবন্ধী ক্ষার। তার মানে এই অনুবন্ধী ক্ষার কিন্তু আবার H+ টা গ্রহণ করতে পারে। ব্রনস্টেড লাউরি ঠিক এই কথাই বলছে, প্রোটনের মতবাদে H+ ত্যাগ যে করবে ভাই সে হবে হচ্ছে অ্যাসিড, যে H+ গ্রহণ করবে সেই হবে হচ্ছে ক্ষার। এটাই হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, অ্যাসিড বেসড মতবাদ ব্রনস্টেড লাউরি। তো এই সাপেক্ষে যদি আমার কাছে প্রশ্নগুলো আসে, আমার কিন্তু উত্তরগুলো ভাই ওইভাবেই করতে হয়। এখানে এক্সট্রা তেমন কিছু আমার বলার নাই। একটা এক্সাম্পল যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হবে। ধরো আমার কাছে কেউ বলেছে H2O, H2O এর আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার করাই তোমাদেরকে। H2O থেকে ধরো আমি কেউ বলেছে যে H2O H+ ত্যাগ করছে, H2O H+ ত্যাগ করছে। আচ্ছা গুড ভাই, সে ত্যাগ করলো H+, ত্যাগ করলে এখানে কি হবে ভাই সে বলতো? OH- হবে না? 100%। এখন সে ধরো বললাম সে H+ আবার এখানে সরি সে H+ হচ্ছে এখানে H+ হচ্ছে গ্রহণ করলো, H+ হচ্ছে সে গ্রহণ করলো। তাহলে এখানে ভাই সে কি হবে ভাই বলতো? H3O+ হবে না? একটু খেয়াল করো। সে এবার কি এখানে H3O+ হবে কিনা? 100%। এই যে প্রথম যে কেস, এই যে কেস, এই কেসে H2O কিন্তু একটা অ্যাসিড, রাইট? কারণ সে H+ ত্যাগ করেছে, সে H+ ত্যাগ করেছে। আর OH- টা কি তার বলতো? তার কনজুগেট বেস, কনজুগেট বেস মানে এই OH- টা আবার কি করতে পারে? সে কিন্তু H+ গ্রহণ করতে পারে। যদি সে H+ গ্রহণ করে সে কিন্তু আবার H2O হতে পারে। তার মানে ব্রনস্টেড লাউরি মতে OH- টা কি এখানে ক্ষার কেউ একটা, সে H+ গ্রহণ করার এবিলিটি রাখে না? 100% কিন্তু সে রাখে ভাই। এবার যদি আমি এই পাশটা একটু চিন্তা করি, এই পাশ থেকে একটু দেখাই, আমি যদি তোমাদের এই পাশটা নিয়ে চিন্তা করি তাহলে খেয়াল করো H2O কিন্তু ভাই H+ এবার কি ভাই নিজে গ্রহণ করেছেন? সে কিন্তু গ্রহণ করেছে অর্থাৎ আমি কিন্তু বলতে পারি এখানে H2 কিন্তু একটা বেস অবশ্যই। আর এই যে H3O+, এই যে H3O+, এই কিন্তু তখন তার কি ভাই বলতো? কনজুগেট অ্যাসিড। কারণ H3O+ একটা H+ ছেড়ে দিয়ে কিন্তু কি করতে পারবে? H+ একটা ছেড়ে দিয়ে সে কিন্তু আবার H2O হতে পারে। এই একটা জায়গাতেই আমি আসলে কনজুগেট অ্যাসিড বেসটাকে একটু ক্লিয়ার করে দিতে চাই তোমাদের কাছে। কনজুগেট অ্যাসিড বেস পেয়ারটা আসলে কিভাবে কাজ করে।
আমার কথাটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখন যদি আমরা ওই প্রশ্নে যাই ভাই, এবার উত্তরটা তোমাদের একটু প্রশ্নটা একটু তোমাদের জন্য ক্লিয়ার হবে। দেখো প্রশ্নে বলেছে H2CO3 আর H2O, আমরা প্রশ্নটা একটু তুলি। H2CO3 আর H2O এরা বিক্রিয়া করে করেছে হচ্ছে HCO3 মাইনাস আর H3O প্লাস। বিক্রিয়ার অনুবন্ধী অম্ল জোড় কোনটি? বিক্রিয়ার অনুবন্ধী অম্ল জোড় কোনটি? ভাই H2CO3, দেখো ভাই H2CO3 একটা H প্লাস ত্যাগ করেছে না, সে করে কি ভাই বলতো HCO3 মাইনাস হয়েছে না? বুঝা বলবা ভাই, হয়েছে তো। তার মানে এখানে আমার H2CO3 কি একটা অ্যাসিড না? 100% H2CO3 একটা অ্যাসিড। আবার ভাই বলতো এই আমি একটু আগে কিন্তু দেখালাম বিষয়টা, H2O কিন্তু একটা H প্লাস গ্রহণ করেছে, করে কিন্তু সে কি হয়েছে বলতো H3O প্লাস। এটা অ্যাসিড হলে এটা তার কি ভাই বলতো অনুবন্ধী ক্ষার। এখন এই যেহেতু গ্রহণ করেছে ভাই, এই নিজে কিন্তু আবার কি ভাই বলতো বেস বা ক্ষার, তাহলে এইটা কি হবে তার বলতো অনুবন্ধী অ্যাসিড হবে না ভাই? বুঝছো অ্যাসিড তো। এখানে আমার দিন শেষে তাহলে অ্যাসিড আমি কয়টাকে দেখতে পাচ্ছি? অ্যাসিড হিসেবে এখানে কিন্তু দুটোকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে H2CO3 আর একটা হচ্ছে কি বলতো H3O প্লাস। এইটা হচ্ছে আমার কি বলতো অ্যাসিড, এখানে এটা হচ্ছে অ্যাসিড। একটু যদি আমার এই অপশনের দিকে যদি আমরা একটু আসি, আমরা যদি একটু অপশনের দিকে আসি তাহলে কিন্তু আরেকটু বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার হবে। আমরা যদি একটু অপশনে আসি, দেখো এবার আমার এই এই অংশটা কিন্তু একটা অ্যাসিড, আমার এই অংশটাও কিন্তু একটা অ্যাসিড। দেখো জোড় কিন্তু অপশনে এটা আছে, দেখো H3O প্লাস আর H2CO3 কিন্তু আমার এখানে অনুবন্ধী অম্ল জোড়। ক্লিয়ার তো বিষয়টা? ভেরি ফাইন। 93 একটু যদি আমরা 93টা একটু খেয়াল করি, বলেছে একই যৌগ দাও তো, বলছে H2CO3 প্লাস H2O HCO3 মাইনাস H3O প্লাস বিক্রিয়ার H2CO3 এর অনুবন্ধী ক্ষারক কোনটি? H2CO3 এর অনুবন্ধী ক্ষার বোঝার জন্য আমার তাকে আগে H প্লাসটা ত্যাগ করাতে হবে কিনা ভাই? এখানে তো আমার করাই আছে, হ্যাঁ ত্যাগ করাতে হবে না? সে যদি একটা H প্লাস ত্যাগ করে তবেই তো এই বাইকার্বনেট আয়ন হবে, যেটা 93 এর ক নম্বরে আছে। এই 93 এর ক নাম্বার প্রশ্ন ভাই, এটা আছে তো তাই কিনা? 100% আছে। তাহলে আমার উত্তর কি ভাই এটাই হবে না? 93 এর আমার কি ভাই এই উত্তর হবে না? হতে বাধ্য। তারপর আবার আসো, চলুন ভাই এই প্রশ্ন একদম মানে প্রশ্ন বেসিক কোশ্চেন ভাই। এই প্রশ্নগুলোতে তোমার আর কি কোনো এক্সট্রা কনসেপ্ট তো লাগবেই, মানে এটা এই তিনটাই টাইপ না, অনেক টাইপ হতে পারে। এই কটা বুঝে গেলে তুমি বাকি সবই পারবে, একটু প্র্যাকটিস করে নেওয়া ভাই। NH3 প্লাস HCl থেকে হয়েছে NH4 প্লাস আর Cl মাইনাস। এই বিক্রিয়ার অনুবন্ধী অম্ল কোনটি? দেখো NH3 এটা কিন্তু ভাই আমি এটার জন্য একটু আরেকটু নেব ভাই। NH3 এই কিন্তু ভাই একটা H প্লাস গ্রহণ করেছে, করে কি হয়েছে ভাই বলতো NH4 প্লাস হয়েছে। তার মানে এটা কিন্তু একটা বেস বা ক্ষার। এটা ক্ষার হলে এটাই কি তার বলতো অনুবন্ধী অম্ল না বা অ্যাসিড না? 100%। এখন তার সাথে HCl ছিল ভাই, HCl কি করেছে? আমি এই সব দেখাইছি, কিন্তু এই সবগুলো তোমাকে আমি দেখাই দিয়েছি। HCl কি করেছে? HCl করেছে হচ্ছে তার একটা H প্লাস ত্যাগ করে হয়েছে Cl মাইনাস। আমি কিন্তু আগেও দেখাইছি ভাই, এটা এখানে একটু আসলে মনে হয় পাবা, আরেকটু আগে মনে হয়, হ্যাঁ এই দেখো এটা তুমি কিন্তু এখানে পাবা অনুবন্ধী ক্ষার। এটাই অ্যাসিড, কিন্তু আমাকে প্রশ্ন চাইছে যে অনুবন্ধী অ্যাসিড কোনটা? সরাসরি অ্যাসিড না, অনুবন্ধী অ্যাসিড কোনটা? ভাই অনুবন্ধী অ্যাসিডটা ভাই আমার এই NH4 প্লাসটাই না ভাই, দেখো ওই 94 4 আছে। তুমি কি বুঝতে পেরেছো বিষয়গুলো ভাই? কি এখানে ঘটনাগুলো কিন্তু ভাই এইরকমই ভাই, এমসিকিউ এর আসার জায়গাগুলো এগুলো। এখানে আরো কিছু পোর্শন আছে এমসিকিউ আসার, সেগুলো তোমাদের একটু আমি ক্লিয়ার করে দিই ভাই। এমসিকিউ এখান থেকে তোমার আসবে হচ্ছে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ওই কনসেপ্ট গুলো থেকে। শর্ট সিলেবাস তো লাস্টের দিকে, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসের আওতাভুক্ত এখন না, এগুলো কিন্তু তোমাদের খুব বেশি একটা আসে না এই জায়গাতে।
এগুলো তোমাদের খুব বেশি একটা আসে না, আমাদের মনে 30টা প্রশ্ন একটু মিস আছে কিনা, না না মিস নাই, মোটামুটি আছে সবই। আমাদের এখন লাগবে হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, এগুলো আমরা দেখছি অলরেডি। আমাদের এখান থেকে আসার মতো আরেকটা জায়গা ছিল হচ্ছে লুইস অ্যাসিড লুইস বেস। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু কথা বলবো ভাই। হ্যাঁ, লুইস অ্যাসিড বেস, এটা নিয়ে একটু কথা বলে আমি আজকের ক্লাস আমার এখানে শেষ করব। এরপরে আমাদের বাকি অধ্যায়গুলো আছে, এগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে দেখতে হবে। লুইস অ্যাসিড বেসের কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোন দিক থেকে? লুইস ক্ষার আমাকে বা লুইস অ্যাসিড বলে হচ্ছে ইলেকট্রন মতবাদ। এটা হচ্ছে ইলেকট্রন মতবাদ। তুমি যেরকম একটু আগে ব্রনস্টেড লাউরিকে দেখলে হচ্ছে প্রোটনীয় মতবাদ, লুইসটা হচ্ছে কি ভাই বলতো? ইলেকট্রনীয় মতবাদ। এটা কিন্তু বইয়ের এমসিকিউতে আছে। হ্যাঁ, বলা হয় হচ্ছে ওয়ান পেয়ার ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে সেটা হবে ভাই লুইস অ্যাসিড। কেউ যদি ওয়ান পেয়ার ইলেকট্রন ত্যাগ করতে পারে সে হবে হচ্ছে লুইস বেস, লুইস ক্ষার। এটা মনে রাখবা লুইস অ্যাসিড বেসের জন্য। এক জোড়া ইলেকট্রন গ্রহণ মানে সে লুইস অ্যাসিড, এক জোড়া ইলেকট্রন ত্যাগ মানে সে লুইস ক্ষার। ভেরি ফাইন। তাহলে কারা লুইস অ্যাসিড লুইস বেস হবে? লুইস অ্যাসিড লুইস বেস হবে হচ্ছে ভাই, তাহলে লুইস অ্যাসিড লুইস বেস হবে হচ্ছে ওরাই যাদের মুক্ত জোড় ইলেকট্রন বা অষ্টকের মানে ইলেকট্রন ঘাটতি আছে, এদের মধ্যেই কিছু একটা হয়। তো ওই সাপেক্ষে আমি কিছু এক্সাম্পল সেট করে দিই। ধর আমি তোমাকে বলছি AlCl3, আমি তোমাকে বলছি হচ্ছে NH3, আমি তোমাকে বলছি হচ্ছে BF3, আমি তোমাকে বলছি হচ্ছে ধরো মোটামুটি হ্যাঁ এই তিনটে এক্সাম্পল দিয়ে আমরা বুঝে যাই। এক্সাম্পল তিনটে, তুমি বাকিগুলো বই দেখলে বুঝতে পারবা। আমি যদি AlCl3 নিই ভাই, আমরা যদি AlCl3 নিই বা FeCl3 যদি আমরা নিই, আরেকটা নিলাম, যাও FeCl3টা নিলাম একটু, যদি আমরা এই এক্সাম্পল গুলো নিই ভাই বুঝতে পারবা বিষয়টা কি হচ্ছে। AlCl3 দেখো অল অ্যালুমিনিয়ামের লাস্টে 3টে ইলেকট্রন, ক্লোরিনের লাস্টে 3টে ইলেকট্রন, আলটিমেটলি কিন্তু 3 3 6টা ইলেকট্রন এখানে কি হয়েছে বলতো? শেয়ার হয়েছে। ভাই তার অষ্টক সংকোচন আছে না? সে কি আরো এক জোড়া ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ থাকবে কিনা? সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে চায় কিনা? 100% চাই। তো ও নিবে এটা, তো ও নিতে চাই মানে এই AlCl3 কি ভাই একটা বলতো? এই কিন্তু একটা ভাই লুইস অ্যাসিড। একইভাবে এই সিমিলার কাজটা কিন্তু আমাকে FeCl3 ও কিন্তু করে দেয়। সিমিলার কাজটা কিন্তু FeCl3 করে দেয়। এরও কিন্তু লাস্টে 6টা ইলেকট্রন, সে এক জোড়া ইলেকট্রন নিবে, ওয়ান পেয়ার ইলেকট্রন সে নিবে, নেওয়ার সক্ষমতা রাখে। এই কাজ কিন্তু আমাকে BF3 ও করে দেয়। তারও 3 3 6টা ইলেকট্রন আছে ভাই, আছে তো, তারও 6টা ইলেকট্রন, সেও কিন্তু একজন ইলেকট্রন কিন্তু নিতে চাই ভাই। চাই তো, চাই কিনা? চাই, 100% চাই। তুমি যদি এবার একটু NH3 এর দিকে তাকাও ভাই, তুমি NH3 এর দিকে কিন্তু তাকাইলে বুঝতে পারবা যে এখানে কিছু সমস্যা আছে। NH3 এর একটু খেয়াল করি, NH3 এর কিন্তু নাইট্রোজেনের ভাই এই দেখো ভাই মুক্ত জোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেনের কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেন তার বিক্রিয়াতে কিন্তু এই ওয়ান পেয়ার ইলেকট্রনটা দান করতে পারে, ওয়ান পেয়ার ইলেকট্রন সে দান করতে পারে। এখন যেহেতু অ্যামোনিয়া মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারছে, অতএব তার কিন্তু কি আছে ভাই বলতো? লুইস বেস হওয়ার অ্যাবিলিটি আছে। অর্থাৎ NH3 কিন্তু একটা লুইস বেস। তো এইটা একটু খেয়াল করবা ভাই, মূলত অষ্টক সংকোচন যাদের হয়, অষ্টক সংকোচন তারা মোটামুটি হচ্ছে লুইস অ্যাসিড। একটু জেনারেলি আরো কিছু অ্যাডভান্স কথাবার্তা আছে এখানে। আর যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, খুব সিম্পলি তারা হয় হচ্ছে লুইস বেস। এই কথাটা ভাই একটু স্মরণ রাখবা, দেখবা তোমার এমসিকিউ গুলোর জায়গা খুব ক্লিয়ার হচ্ছে। এইখান থেকে ভাই প্রশ্ন আসে এবং অনেকবারই আসছে প্রশ্ন, ভবিষ্যতে আসবে, আগেও আসছে। আশা করি তোমাদের প্রশ্নগুলো বুঝতে হবে। লাস্টের প্রশ্নগুলো মুখস্থ প্রশ্ন, এটা একটু স্টাডি করে নিলেই ভালো হয়। এগুলো আবার শর্ট সিলেবাসের বাইরেও আছে, এই জন্য আমি আরো একটু তোমাদের ওখানে কম দেখালাম। মোটামুটি এগুলোই প্রশ্ন আছে, আর তেমন কিছু নাই। সব প্রশ্নে তোমাদের আওতাধীনই আর কি, তুমি প্রশ্নগুলো সবই পারবা। এখানে আমাদের কিছু মিস যায়নি, দুই একটা। হ্যাঁ, লুইস অ্যাসিড লুইস বেসের কনসেপ্টে বেশি আসছে পরীক্ষায়, এগুলো একটু খেয়াল করবা। বাস্তব গ্যাসের ইকুয়েশনটা মনে আছে কি সবার?
বাস্তব গ্যাসের ইকুয়েশন, একটু বাস্তব ইকুয়েশনটা দেখাই দিই। আমাদের একটা পেজ এখানে একটু মিসিং আছে আই গেস। হ্যাঁ, ওইটা আমি কিন্তু সব লুইস বেসের অংশটা মিস আছে, আমি জন্য এটা ফুল দেখাই দিলাম। হ্যাঁ, একটা প্রশ্ন আমার কাছে, একটা প্রশ্ন এখানে পরীক্ষায় আসছে, এর আগে এটাও আছে। সেটা হচ্ছে তোমাকে বলেছে হচ্ছে যে 64 গ্রাম, এটা ভাই ক্ষতেও আসে, হ্যাঁ প্রশ্ন একটু বলে দিলাম। 64 গ্রাম O2 এর জন্য আমি একটু ভালো করে লিখে দিই এটা। 64 গ্রাম O2 এর জন্য বাস্তব গ্যাস সমীকরণ লিখো। 64 গ্রাম O2 এর জন্য বাস্তব গ্যাস সমীকরণ। এখন রিয়েল গ্যাস ইকুয়েশনটা আসলে কেমন বলতো? এইটা ছিল P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার v মাইনাস nb ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ভাই nRT। এটাই ছিল হচ্ছে ভাই কি ভাই বলতো? বাস্তব গ্যাসের সমীকরণ। বাস্তব গ্যাসের সমীকরণ ইজ ইকুয়াল টু nRT। দেখো ভাই, আমরা যতগুলো গ্যাসের ক্যালকুলেশন করি ভাই, এমসিকিউতে ভাই খুব শর্ট জিনিস দেওয়া আছে, এমসিকিউতে তো ভাই খুব মানে এক্সটেন্ডেড জিনিসগুলো তোমার এখানে দেওয়া নাই, খুব বাছাই করা জিনিস দেওয়া আছে। পড়তে গেলে কিন্তু অনেক কিছুই পড়ার আছে ভাই, অনেক কিছুই জানার আছে। ওই এন্ড থেকে একটা আদর্শ গ্যাসের ইকুয়েশন তুমি একটু আগে তোমাকে আমি দেখালাম ভাই যে PV ইজ ইকুয়াল টু nRT। আবার তোমাকে একটু পরে আমি বাস্তব গ্যাসের ইকুয়েশন এটা লিখে দিচ্ছি। এর মানে হচ্ছে কোনো ত্রুটি ছিল, ত্রুটিগুলো কিন্তু আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এখন আর আন্ডার এস্টিমেট করার জায়গা নাই আমাকে ক্লিয়ার হইতে হবে। সেটা হচ্ছে চাপের সাথে কিন্তু এক্সট্রা একটা এন্টিটি বা চাপই যুক্ত হয়েছে। সেটা কি ভাই? চাপ। গ্যাস অণুসমূহ কিন্তু একজন আরেকজনকে আকর্ষণ করে। আমরা আদর্শ গ্যাসের সময় কিন্তু ওই আকর্ষণটাকে কিন্তু নেগলেক্ট করি। একটা গ্যাস অণু যখন সামনে আছে তাকে কিন্তু আরেকজন টান দিচ্ছে নিচের দিকে, দিচ্ছে কিনা? ফোর্স হচ্ছে, অবশ্যই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ভাই। এখানে বিভিন্ন গ্যাসের অণু আছে, এই এক একটা অণু একটা কিন্তু নিজের দিকে কিন্তু টানাটানি করছে ভাই, নিজের দিকে কিন্তু ভাই টানাটানি করছে। তার মানে কি এখানে এক্সট্রা ফোর্স কি তৈরি হয় নাই? তাহলে তুমি তো ওই ফোর্স ওখানে ধরো নাই, তুমি খালি ধরেছো যে মোট চাপটা কি পাত্রে আসতেছে ওইটাই, কিন্তু গ্যাসের আকর্ষণ বলটাকে তুমি কিন্তু নেগলেক্ট করেছো। ধরা হয়েছে এই তুমি ভি ধরেছো শুধু পাত্রের আয়তন, গ্যাসের আয়তন আছে না? আছে তো, তাহলে ওই গ্যাসের আয়তনটাকে তোমার বাদ দিতে হবে না, এনবি। কারণ একে যদি আমি একটু লিকুইফাই করি, আমি কিন্তু দেখবো যে এই জায়গায় কিন্তু এই পরিমাণ গ্যাস কিন্তু জমা পড়ে গেছে, এবং এই গোটাটা কিন্তু ছিল হচ্ছে ভি আয়তন। এই গোটাটা কিন্তু এখানে আমার ছিল হচ্ছে ভি আয়তন। এখন যদি এনবি পরিমাণ বাদ হয়ে যায় এখানে, তাহলে আমার গ্যাস আছে কতটুকু বলতো? ভি মাইনাস এনবি তে না? এটাই সে এনবি। আর ওই এক্সট্রা উদ্ভূত চাপটাই হচ্ছে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। সিম্পল কথা ভাই, মাথায় রাখতে হবে এগুলো। তো বেসিক এটাই। আর একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সাথে আচরণ করে কখন, এটা আমি একটু বলে দিই ভাই, এটা এমসিকিউতে আসে না। একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সাথে আচরণ তখনই করবে যখন তুমি তাকে এই ফরম্যাটে রাখবা, HTLP ফরম্যাটে রাখবা। এই সময় এই ঘটনাতে করলে একটা রিয়েল গ্যাস সে আইডিয়ালে পরিণত হয়, একটা রিয়েল গ্যাস পরিণত হয় হচ্ছে আইডিয়ালে। HTLP মনে রাখতে হবে তোমার। HTLP মানে হাই টেম্পারেচার লো প্রেসার। HTLP হচ্ছে আমার হাই টেম্পারেচার, আর এটা হচ্ছে লো প্রেসার। উল্টায় যায় অনেকের আবার, হ্যাঁ, লো টেম্পারেচার হাই প্রেসার হয়ে যায়। তো এটা হলে কিন্তু আমার ভাই নাম্বার উল্টে যাবে। যে প্রশ্নে ছিলাম ওটাতে আসি ভাই। আমি একটা কথা বলতে গেলে না, ওর সাপেক্ষে কিছু কথা না বললে আসলে হয় না। এই প্রশ্নটা আসলে কিচ্ছু না। তুমি যেমন একটু আগে করলে না 44 গ্রাম CO2 এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ কি, ঠিক এটা 64 গ্রাম O2 এর জন্য বাস্তব গ্যাস সমীকরণ কি। কিচ্ছু না ভাই, খালি এন এর মান বসাতে হবে, শুধু এন এর মান বসাতে হবে, আর কিচ্ছু তোমার এখানে কাজ নাই। তাহলে আমার এখানে যেহেতু 64 গ্রাম ছিল, তার মানে কি ভাই? পি 64 গ্রাম O2, 64 গ্রাম O2 মানে এন এর মান তো ভাই 2। এন স্কয়ার মানে কি ভাই? এখানে 2 স্কয়ার হবে না, মানে 4। এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, ভি মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2RT। এটাই তো নাকি? এটাই হচ্ছে ভাই বাস্তব গ্যাস ইকুয়েশন। তো বিষয় ভাই প্রশ্ন আসার আসলে অনেক জায়গায় আছে। আমরা যেহেতু এটা একটা তোমাদের ফ্রি কোর্স হিসেবেই আমরা এটাকে ইয়ে করছি, কিন্তু এর ভেতরে কিন্তু প্রয়োজনীয় যা যা কিছু আছে আমরা সবই দিচ্ছি। তো তোমরা ক্লাসগুলো দেখবা, শেয়ার করবা, আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের পেজে নক দিয়ে জানাবা। আর পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, পিডিএফ চাইলে, এই লেকচারের স্লাইডগুলো চাইলে ইনশাআল্লাহ সবগুলো তোমাদের প্রোভাইড করা হবে। আমাদের সাথে একটু কন্ট্যাক্টে থাকবা। যে কোনো প্রবলেম
তুমি তোমার বইয়ের ছবি তুলে হলেও যদি আমাদেরকে দেখাও যে ভাই এই অংশটা বুঝিনি, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি অন্তত আমার সাবজেক্টটা দিব, বাকি সব সাবজেক্টে সব টিচাররাই খুবই তোমাদের জন্য হেল্পফুল, সবাই তোমাদের কিন্তু ওইভাবে ট্রিট করবে। ক্লাসগুলো দেখবা, এখন যতটুকু তোমাদের প্রবলেম ততটুকুই দেখবা, খুব বেশি সময় নেই যে তোমার ক্লাস সব দেখতে হবে তাই না। প্রবলেমের অংশগুলো যে অধ্যায়ের বা যে বইয়ের যে অংশের সমস্যা ওইটাই দেখবা। সময় আর তোমাদের বেশি দিন নাই পরীক্ষা, যতটুকু ডাউটের জায়গাগুলো ক্লিয়ার করে নাও, পরীক্ষা ইনশাল্লাহ সবার ভালো হবে। আগামী দিন আশা করি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের সাথে দেখা হবে, একটু বড় ক্লাস হবে হয়তো, একটু মনোযোগ দিয়ে দেখবা, প্রবলেমগুলো শেয়ার করবা, সামনে ভালো কিছু হবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।